আসসালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছ? ওকে। আমি নিজের পরিচয়টা দেই আগে। আমার নাম হচ্ছে ফজলে রাব্বি রাফিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআইএস বিভাগে পড়ছি। তোমাদের অ্যাকাউন্টিং পড়াবার কথা। তোমাদের আসলে কথা হচ্ছে তোমাদের এর আগে অ্যাকাউন্টিং ক্লাস কয়টা হয়েছে? 3টা। ওকে। এখন এখানে বিষয় হচ্ছে তোমাদের অ্যাকাউন্টিং সিলেবাস নিয়ে অ্যাকাউন্টিং সাবজেক্টের মধ্যে কি কি পড়াশোনা করা লাগে, কোনটা কোনটা আগে পড়া লাগে, কোনটা কম কম পড়লেও চলে, পরে পড়লেও চলে, এগুলা এগুলা আগে বোঝা দরকার। হ্যাঁ, আমি মেইনলি ওগুলা এগুলা সুন্দর করে আগে বুঝায় বলি। অ্যাকাউন্টিং এ প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে যেটা দেখা যায়, বোঝা যায় যেটা তোমার কিন্তু সব সব টপিক কলেজের সিলেবাসে যেগুলো ছিল সব টপিক গুলা কিন্তু সমান ইম্পর্টেন্ট না। সব বিষয়গুলো সমান ইম্পর্টেন্ট না। এখানে কিন্তু তোমার বুঝে বুঝে করতে হবে। যেমন আমার কাছে এই মুহূর্তে আমি কিন্তু গেস করতে পারি বা আন্দাজ করতে পারি যে এই বছরে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা নিবে এরা অ্যাকাউন্টিং এ কি রকমের প্রশ্ন করবে, এমসিকিউটা কি রকমের প্রশ্ন করবে, আর রিটেনটা কি রকমের প্রশ্ন করবে, একটা আন্দাজ করা যায়। আন্দাজ করা যায় কিভাবে? বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে বোঝা যায় যে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে। যেমন তোমার প্রথম দিকে আছে লেনদেন বিশ্লেষণ গুলা, জাবেদা, সমন্বয় জাবেদা, এরপরে রেওয়া মিল, ওইদিকে এরপরে আছে তোমার হচ্ছে আর্থিক বিবরণী যে কোর পার্ট গুলা, পণ্যের হিসাব নিকাশ, অবচয়, এরকম আমি সাম আপ করে 20টার মতো টপিক আমি আইডেন্টিফাই করতে পারি। 20টার মতো টপিক যদি আমি আইডেন্টিফাই করতে পারি, এর মধ্যে থেকে প্রশ্ন ইনশাল্লাহ 7-8টা কমন পড়বে। আর এই বছর যেহেতু মানে মিনিমাম 7-8টা, সব তো আর কমন পড়ার ইয়েও না। আর এবছর এমসিকিউ আসবে 8টা, আমরা গেস করতেছি, যেহেতু 40 মার্কস, 40 মার্কস এমসিকিউ, 40 মার্কস হচ্ছে রিটেনের জন্য। তো এমসিকিউ কিন্তু এবছর 5টা সাবজেক্ট যেহেতু তোমাদের সি ইউনিটে থাকে, একটা সাবজেক্টে 8টা করে এমসিকিউ মানে সর্বোচ্চ থাকার পসিবিলিটি আছে। এখন তোমার এখানে শুধু রিটেন, এখানে এমসিকিউটা যেমন গুরুত্বপূর্ণ, সমানে সমানে তোমার এখানে রিটেনটাও ইম্পর্টেন্ট। এখন এই যে লেকচারগুলো আমরা পড়াই, যে লেকচার শিটগুলা, আমি একটা শিট আমার তৈরি করা আছে। এই শিটটা যখন পড়বে তোমরা, এমন ভাবে পড়বে যেন এমসিকিউ প্লাস রিটেন দুইটাই কভার করতে পারি, দুইটা যেন লিখতে পারি। হ্যাঁ, এই কলেজে থাকতে আমরা যেরকম সিলেবাস যেভাবে করে পড়তাম, আমরা কিন্তু শুধু এমসিকিউ টার্গেট করে পড়তাম না, আমরা দুইটাই সমানে সমানে পড়তাম। ওইভাবে একটু পড়তে হবে, তাহলে এটা একসাথে তাড়াতাড়ি করে কভার করা যাবে। সমানে সমানে দুইটা কিন্তু গুরুত্বপূর্ণ, শুধু এমসিকিউ একজন খুব ভালো পারলে লাভ নাই। ওকে। ম্যাথ আরেকটা জিনিস, ম্যাথ কিন্তু আসার সম্ভাবনা কম, এই জিনিসটা বুঝতে হবে। এই আমাদের সময় যখন 20টা করে এমসিকিউ থাকতো, 20টা করে এমসিকিউতে 24 মার্কস থাকতো, ওই সময় কিন্তু 20টার মধ্যে এমসিকিউ বড় জোর 4টা থেকে 5টা ম্যাথ আসতো, বাকি সবগুলা থিওরি থেকে আসতো। অর্থাৎ আমাদের ম্যাথের চেয়ে থিওরিটিক্যাল পার্টটা বেশি ইম্পর্টেন্ট। তোমরা এই গত বছরের প্রশ্নগুলা একটু দেখবা, গত 5-7-10 বছরের প্রশ্নগুলা একটু দেখবা, এটা দেখা খুব ইম্পর্টেন্ট, বোঝা দরকার। শুনতে পাচ্ছি, যে কে কি বলছো বলো। আচ্ছা, 1 মিনিট। হুম। না, গুচ্ছ পরীক্ষাতে রিটেন আসবে না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার মধ্যে রিটেন থাকবে। গুচ্ছ পরীক্ষাতে বলছে শুধু এমসিকিউটা থাকবে। হুম।
কার মাইক্রোফোনটা যেন এই নয়েজ করতেছে, একটু অফ করো তো। হুম, দিচ্ছি 1 মিনিট। এই যে চলে গেছে। হ্যাঁ, বলো। কার কি জিজ্ঞাসা করার আছে? বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে, নিয়ম কানুন গুলা নিয়ে কার কি ঝামেলা আছে বলো, সব জিজ্ঞাসা করো, আগে এগুলাই বলি। হ্যাঁ, বলো বলো বলো। হুম। হ্যাঁ, ওগুলাই আমি পড়াবো মেইনলি, ওগুলাই আগে পড়িয়ে নেব। তো আমি আমি যেগুলা যেগুলো পড়াচ্ছি, যে যে লেকচার লেকচার শিটের মধ্যে যে যে টপিক গুলা রাখতেছি, এই টপিক গুলা তোমরা সবগুলা পড়বা। হুম। আহ, আচ্ছা, এই মুহূর্তে মুখে বললে দুই একটা টপিক বাদ পড়বে। আমি যেটা বলছি, আমি প্রয়োজনে পরে লিখে দিব। এছাড়াও আমি তো শেষে সাজেশন একটা তো বলবোই। একটা ক্লাসগুলা সবগুলা শেষ হওয়ার পরে একটা সাজেশন সাম আপ করে বলবো যে কোনটা তোমরা বেশি করে পড়বা, কোনটা কম করে পড়বা। আর এছাড়াও আমি পড়াবো যেগুলা মেনলি, যেই টপিকগুলা মেনলি পড়াবো, এই সবগুলা টপিক আমি বেছে নিয়েছি আগে থেকে। আমার সবগুলা লেকচার শিট মোটামুটি রেডি করা আছে, যে আমি কোন কোন বিষয়গুলা পড়াবো আগে। তো আমি যেই বিষয়গুলো পড়াবো ওগুলাই মেইনলি ইম্পর্টেন্ট, তোমরা এইভাবে করে চিন্তা করে নিও, হ্যাঁ। মানে যে যে টপিকগুলো, যেমন আজকে হচ্ছে জাবেদা, খতিয়ান, রেওয়া মিল এবং কার্যপত্র জিনিসটা, এটা আজকে আমি বাদ দিছি। কেন বাদ দিছি? এই জিনিসটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাই বললেই চলে, কখনো আসে নাই। এবং এটা থেকে প্রশ্ন আসার ইয়ে নাই, কোনো পসিবিলিটি নাই। হুম। এই জিনিসটা বাদ দিয়েছি। আবার এর মধ্যে আছে আবার হচ্ছে জাবেদা। এরপরে জাবেদা জিনিসটা, এটা আজকের টপিকে আছে, রেওয়া মিল আজকের টপিকে আছে। এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা জিনিস থেকে মেইন মোটামুটি প্রশ্ন সবসময় আসে। এগুলো আজকে একটু পড়াবো, ওকে। হ্যাঁ, পারবো, ঠিক আছে। দিব, দিব। দুই একটা বাদ পড়তে পারে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দিব ক্লাসটা শেষ করে, হ্যাঁ। আর একটা জিনিস, তোমরা এই যে পড়বে, পড়বে কিভাবে, পড়ার সিস্টেম গুলা একটু বুঝো। তোমাদের একটু পড়াশোনার সময় এখন বাড়ায় দিতে হবে, কেননা আর কিন্তু সময় থাকছে না বেশি দিন। এই যে আজকে আজকে ওই যে তোমাদের এইচএসসি রেজাল্টের যেটা, এইটা অটো পাসের যে ঝামেলা ছিল আইনগত, এই ঝামেলা সব শেষ। আজকে হচ্ছে এটা বৈধতা পাইছে, বিল পাস হয়েছে, এখন রেজাল্ট দিয়ে দিবে খুব তাড়াতাড়ি। আর কোনো আইনি ঝামেলা টামেলা কিছু নাই। রেজাল্ট দিয়ে দিলে কিন্তু তোমাদের ঘন্টা বেজে গেছে, খুশি হওয়ার কিছু নাই রেজাল্ট দিলে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম, দিচ্ছি দিচ্ছি। ওকে। হ্যাঁ, যেটা বলতেছিলাম। হ্যাঁ, তোমাদের রেজাল্টটা দিয়ে দিলে, রেজাল্ট দেওয়ার পরেই সার্কুলারটা দিয়ে দিবে। যেহেতু প্রথম থেকেই বলা ছিল, রেজাল্ট দিলে, এইচএসসি পরীক্ষার রেজাল্টের অপেক্ষায় তারা ছিল, বিশ্ববিদ্যালয়গুলা রেজাল্টটা পেলেই তারা সার্কুলার দিয়ে দিবে। এবং একটা খুশির সংবাদ হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্কুলারটা যখন দিবে তার ঠিক 1 মাস পরে পরীক্ষা হয়। নর্মালি পরীক্ষা নেওয়ার 1 মাস আগে সার্কুলার দেওয়া হয়। অর্থাৎ ওই 1 মাস তোমার হচ্ছে ফাইনাল প্রিপারেশন। তার আগে তোমার সব পড়াশোনা যদি তুমি কমপ্লিট করে রাখতে পারো, তাহলে তুমি খুবই এগিয়ে থাকবে, এটা তোমার জন্য প্লাস পয়েন্ট। ওই 1 মাস তুমি শুধু রিভিশন দিবে, এবং পড়াগুলা শেষ করার পরে রিভিশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। রিভিশনটা তুমি ঠিক মতো না দিতে পারলে তুমি কিন্তু পারবে না। অনেক কিছুই পড়া থাকবে তোমার, ওগুলো কিন্তু পারবে না রিভিশন ঠিক মতো না দেওয়া থাকলে। মেইনলি ইংলিশটা।
অ্যাকাউন্টিং ইজি। অ্যাকাউন্টিং এ থিওরি থেকে প্রশ্ন আসে বেশি, ম্যাথ থেকে 8টা এমসিকিউ থাকলে 8টা এমসিকিউর মধ্যে বড়জোর ম্যাথ থেকে এমসিকিউ থাকবে 3টা, আর 5টা থাকবে থিওরি থেকে। আর থিওরিটিক্যাল রিটেনের মধ্যে যে পার্টটা আছে, রিটেনের মধ্যেও অঙ্ক দেওয়ার পসিবিলিটি নাই। বড়জোর দিলে একটা কিছু এন্ট্রিজ দিয়ে জাবেদা বা লেনদেন বিশ্লেষণ করতে বলতে পারে, এর বেশি অঙ্ক আসার পসিবিলিটি নাই। থিওরি মেইনলি লিখতে বলবে, যেমন গত বছর আসছিল যে সমন্বয় জাবেদা লেখার কিছু সমন্বয় লেখার কিছু উপকারিতা বা উদ্দেশ্য, এই সমন্বয় জাবেদা লেখার উদ্দেশ্য লিখতে বলছিল 5টা এরকম রিটেন। তো এই জিনিসগুলো পাবো কোথায়? যে কোনো তুমি একটা কোচিং সেন্টারের বা যে কোনো একটা বই পড়ো, ওই বইয়ের মধ্যে যে টপিকগুলো আমি কভার করে বলতেছি এই টপিকগুলো একটু পড়ে নিবা সবগুলা রিটেন, জানো তুমি এমন ভাবে রিটেনটাও পড়ে নিবা যেন এমসিকিউটাও কভার হয়, এমসিকিউ কভার হয়, রিটেনও কভার হয়। আর যারা শুধু গুচ্ছ পদ্ধতিকে টার্গেট করতেছো তারা শুধু এমসিকিউ গুলা ভালো করে পড়লেই হবে। বিগত বছরের প্রশ্নগুলা সব শেষ করতে হবে, এটা হচ্ছে অ্যাকাউন্টিং এর একটা জাদু। অ্যাকাউন্টিং প্রশ্নটা কিন্তু এমন হয় যে বিগত বছরের প্রশ্নগুলা সবগুলা বুঝে বুঝে সলভ করতে পারলে অনেক কমন পাওয়া যায়, এমন মানে এরকম কমন না যে সরাসরি তোমার এই প্রশ্নই পাবে পরীক্ষায় এটাই আসবে না, কনসেপ্টটা কমন পড়ে। তুমি গত বছরের প্রশ্নগুলা নিলে দেখবা যে একই ঋণে একই রকমের প্রশ্ন, মানে টপিক গুলা একই রকম থাকে, খালি কথাগুলো একটু পাল্টে দেয়, মানে এই রকমের প্রশ্ন আসতে দেখা গেছে, আসে মেইনলি। এটার কারণ হচ্ছে কি, যেমন একটা চ্যাপ্টারে ধরো জাবেদা, জাবেদা থেকে এমন কি কি প্রশ্ন, কয়টা বড়জোর কয়টা প্রশ্ন থাকতে পারে এরকম যেগুলা মানুষকে কনফিউজ করা যাবে, মানুষ ভাববে একটা হবে আর একটা, এই ধরনের প্রশ্ন বড়জোর একটা চ্যাপ্টারে 20 থেকে 30টা থাকে, এর বেশি কিন্তু নাই। তো ঘুরে ফিরে ওই জিনিসগুলাই একটু রিনোভেট করে কথা পাল্টে, সংখ্যা পাল্টে বা নাম পাল্টে একটু অন্যরকম করে দেয়। তো এই জন্য বিগত বছরের প্রশ্নগুলা বুঝে সলভ করতে পারলে ওই রিলেটেড সব রকমের জিনিস পারা যাবে। বুঝছি। আমি বলছিলাম প্রথমে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমআইএস, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, এই তো থার্ড ইয়ার শেষ, কিন্তু শেষ হতে পারছে না। থার্ড ইয়ারের ফাইনাল ফাইনাল সেমিস্টারটা, এটা তো শেষ হচ্ছে না, আমাদের ইউনিভার্সিটি খুললে তারপর এটা শেষ হবে, দেন ফাইনাল ইয়ারটা শুরু হবে ইউনিভার্সিটি খুললেই। আচ্ছা, তাহলে পড়ায় চলে যায়, অনেক কথা বলে ফেলছি, আর কারো কোনো কিছু জিজ্ঞাসা করার আছে? বোঝা যাচ্ছে না, কোনো কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, বলো বলো বলো। বলো। রাজশাহী ইউনিভার্সিটির ব্যাপারে? রাজশাহী ইউনিভার্সিটি তো আলাদা পরীক্ষা নিবে, গুচ্ছ পদ্ধতিতে ওরা নিবে না। এই ওদের হচ্ছে এখানে অনেকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে রিলেটেড প্রশ্ন। যতদূর জানি যে ওদের হচ্ছে তোমার ব্যবসায় সংগঠন এবং এই অ্যাকাউন্টিংটা একসাথে থাকে, মানে বিজনেস রিলেটেড প্রশ্নগুলো একসাথে থাকে। তো এইখানেও অ্যাকাউন্টিং লাগবে, এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে এমসিকিউ গুলো লাগে, যে অ্যাকাউন্টিং এর যে পার্টটা লাগে, যে পড়াশোনাগুলো লাগে, এগুলা ওইখানেও লাগে, একই জিনিস, একই পড়াশোনা, সিলেবাস আর কি একটাই, একই রকম। বলো, একজন একজন করে বলো। হুম। এখন তো কেউই বলতেছে না, বলো একজন। আচ্ছা, আরেকজন কে আছে, কি জিজ্ঞেস করতেছিল জানো, বলো দেখি একটু।
হুম হুম হুম, বলো। রাজশাহী ইউনিভার্সিটির যেটা বললাম যে এইটা অ্যাকাউন্টিং সিলেবাসটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের মতোই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের মতোই, ওরা গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নিবে না, এখানে আলাদা থাকবে, এমসিকিউ থাকবে, রিটেন থাকবে, এবং এই যে যেগুলো পড়াচ্ছি এগুলাই একই। কথা কেটে কেটে আসবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। হুম, বলো বলো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিস্টেম হচ্ছে ওদের এখানে ম্যাথ থাকে, ইংলিশ থাকে, আর হচ্ছে বাংলা থাকে, আর বিজনেস এর প্রশ্ন থাকে। এখানে জাহাঙ্গীরনগরের জন্য তোমার হচ্ছে ম্যাথটা করতে হবে একটু, এটা হচ্ছে আলাদা, আর বাকিগুলো সেম। ওকে। ম্যাথটা হচ্ছে তোমার এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে শুধু যদি টার্গেট করো তাহলে কিন্তু রিস্ক আছে। একটা জিনিস মাথায় রেখো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু কমার্সের জন্য সিট কম, এই জিনিসটা খেয়াল রেখো। সুতরাং জাহাঙ্গীরনগরের জন্য অনলি 120টার মতো সিট শুধু, একদম কম, একেবারেই কম। এখানে কমার্সের জন্য যারা টার্গেট ট্রাই করে এদের জন্য একটু রিস্কি। আর জাহাঙ্গীর সবচেয়ে বেটার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে গুচ্ছ পদ্ধতিকে ফোকাস করা, এরপরে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে, এগুলা এগুলা মোটামুটি ইজি। সবচেয়ে বেশি টার্গেট রাখবা ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানেই সহজ, অন্যগুলোর থেকে এটাই বেশি সহজ। তোমাদের কাছে এখন মনে হয় খুব কঠিন, জিনিসটা আসলে না। একটু পড়াশোনা করলেই পারা যাবে। আচ্ছা, শুরু করি তাহলে আজকে, হ্যাঁ। স্ক্রিনশট শেয়ার করা যাচ্ছে না। হোস্ট করেছি কাকে জানো? ইবতেশাম। একটা কাজ করো ইবতেশাম, আহ, একটু তুমি ওই যে হোস্টের অপশনটা যেয়ে একটু ওই কো হোস্ট করে দাও তো আমাকে, এটা চেঞ্জ করা যাচ্ছে না, আমি এই জন্য স্ক্রিন শেয়ার করতে পারছি না। ওই অপশনটা। ওকে, আমি একটা ডকুমেন্ট শেয়ার করছি, হ্যাঁ। তোমরা দেখতে পাচ্ছো? এখান থেকে জুম করলে তো তোমাদের আবার অনেকটা প্রবলেম হবে, তোমরা একটু জুম করে নাও, তোমাদের স্ক্রিন জুম করা যায় সবার জন্য। হুম, বলো বলো। একটু সবাই মিউট করে রাখো একটু, শুধু যার প্রশ্ন থাকবে জিজ্ঞাসা থাকবে একজন শুধু আনমিউট করে জিজ্ঞাসা করবে, বাকিটা মিউট করে রাখো।
আচ্ছা, আজকে যে জিনিসটা শুরু করব, জাবেদা। মোটামুটি সবাই কমার্স ব্যাকগ্রাউন্ডেড না তোমরা? সবাই? আচ্ছা, তাহলে কারো কোনো ঝামেলা নাই। এই জিনিসটা কিন্তু মানে অ্যাকাউন্টিং এর কোর। অ্যাকাউন্টিং এর কোর। এইখান থেকে আরেকটা জিনিস, আরেকটা বিষয় বলার খুবই দরকার যে এইখান থেকে প্রশ্ন আসবেই। এই টপিকটা থেকে সবসময় প্রশ্ন আসে। জাবেদার জিনিসটা গুলা থেকে একদম খুব সহজ করে, এইখানকার পড়াশোনা খুব কঠিন নাই, খালি একটু প্রশ্নগুলা যে আসে, প্রশ্নগুলার খালি কথাগুলা একটু এমন ভাবে বলে, কথাগুলার প্রেজেন্টেশন গুলো এমন ভাবে থাকে যে অনেকে বুঝে না, বুঝতে পারে না কথাটা, আসলে জিনিসটা সে জানে বা পারে, তারপরে কথাটা বুঝতে পারে না, এই জন্য ঝামেলাটা হয়। হ্যাঁ, তো এটার জন্য তোমার একটাই উপায়, গত বছরের প্রশ্নগুলা তোমার প্র্যাকটিস করা, কয়েকবার করে প্র্যাকটিস করা, একই জিনিস তোমার কিন্তু বারবার করে করতে হবে। এই জন্য তা প্রথমে আসি জাবেদা জিনিসটা কি। জাবেদা আমরা জানি যে এটা হচ্ছে লেনদেনের হচ্ছে ডেবিট ক্রেডিট গুলা, এক হচ্ছে ডেবিট ক্রেডিটের একটা প্রাথমিক লেখা, যেখানে যেগুলো আমরা তারিখের ক্রমানুসারে লিখি। এখানে মেইনলি এখানে তো কিছু বলবে না জাবেদা কাকে বলে, লিখতে লিখতে এইগুলা জাস্ট একটু বুঝা জিনিসটা। দুই রকমের জাবেদা হয়, সরল জাবেদা, মিশ্র জাবেদা। বুঝি না এগুলা? সরল জাবেদা বলতে কি বুঝি, মিশ্র জাবেদা, দুই রকমের জাবেদা হয়। সরল জাবেদা বলতে মেইনলি যেই জাবেদাগুলার দুইটা সাইড থাকে, অনলি একটা ডেবিট পক্ষ একটা ক্রেডিট পক্ষ, শেষ, সিম্পল, একটা সিম্পল জাবেদাগুলা। আর মিশ্র জাবেদা বলতে বোঝায় দুইটা পক্ষের বেশি থাকে, কখনো কখনো এমন হয় না যে একদিকে ডেবিট অন্যদিকে দুইটা ক্রেডিট, এরকম। এই ধরনের মিক্স দুইটার বেশি পক্ষযুক্ত জাবেদাগুলো, ওইগুলোর নাম হচ্ছে মিশ্র জাবেদা। যেমন একটা এক্সাম্পল আছে, মনে করো পণ্য বিক্রয় 1 লক্ষ টাকা, এর মধ্যে 50% নগদে, 25% 25% নগদে, 25% ধারে। এরকম যদি মিক্স আপ থাকে, এখানে কিন্তু জাবেদার পক্ষ হয়ে যাবে কয়টা, 4টা হয়ে যাবে। এই ধরনের গুলা, এগুলাকে বলা হচ্ছে মিশ্র জাবেদা। শেষ, মেইনলি এখানে এগুলাই পড়া, তোমরা একবার খালি একটু রিডিং করে নিবা, আরেকবার ব্যাস শেষ হয়ে যাবে। তাইলে জাবেদার বই, এটার বিভিন্ন নাম আছে। প্রশ্নের মধ্যে এগুলা কনফিউজ করতে পারে যে যেমন হিসাবের মূল এন্ট্রির বই কোনটি, প্রশ্ন এরকম হতে পারে। তো জাবেদাকে এই এই যে নিচের গুলো লিস্ট করে দেওয়া আছে, এই সমস্ত নামে জাবেদাকে আমরা চিনবো। যে জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়, জাবেদাকে হিসাবের মৌলিক বই বলা হয়, হিসাবের দৈনন্দিন বই বলা হয়, এগুলো আমরা সবই বুঝবো। শুধু একটা জিনিস আমাদের কাছে কনফিউজিং লাগতে পারে, হিসাবের সহকারী বই বা সহকারী দাখিলার বই, এটা কিন্তু সহকারী ভেবে কেউ খতিয়ান মনে করে ফেলে না এটাকে আবার, বা অন্য কিছু মনে করতে হবে না। সহকারী হিসাবের বা সহকারী দাখিলার বই বলতে বোঝাচ্ছে অন্য সকল কাজের জন্য, অন্য সকল অ্যাকাউন্টিং কাজের জন্য আমাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট বা সহকারী সাপোর্টিং সাপোর্টিং একটা উৎস হিসেবে জাবেদাটা কাজ করে। এই জন্য এটাকে সহকারী হিসাবের বইও বলা হয়, মূল এন্ট্রির বই বলে, এরকম। এই প্রত্যেকটা নামে জাবেদাকে আমরা চিনি, এটাই হচ্ছে জাবেদার বিভিন্ন রকম নাম নাম হুম। এরপরে আসি জাবেদার শ্রেণীবিভাগ। মূলত প্রশ্নটা হয় এই জায়গাটা থেকেই, যে প্রশ্ন করে এরকম যে সম্পত্তি ক্রয়, এটা কোন জাবেদার মধ্যে লিখবো, ক্রয় জাবেদার মধ্যে লিখবো নাকি সাধারণ জাবেদার মধ্যে লিখবো? হুম হুম। বিশেষ জাবেদা আর সাধারণ জাবেদা, বুঝি না আমরা এগুলা? বলো দেখি একজন, যে কোনো একজন, সম্পত্তি ক্রয় এটা আমরা কোন জাবেদায় লিখবো, ক্রয় জাবেদায় লিখবো নাকি সাধারণ জাবেদায় লিখবো? সিম্পল। এই তো, এই জিনিসগুলো একটু মিলিয়ে নেওয়া যায়। মূলত জাবেদা হচ্ছে দুই রকমের। জাবেদা শ্রেণীবিভাগ দুইটা, বিশেষ জাবেদা আর প্রকৃত জাবেদা। অর্থাৎ বিশেষ সব এন্ট্রি গুলা যখন আলাদা হিসেব রাখার জন্য আলাদা একটা জাবেদার বই আমরা তৈরি করি, এটা হচ্ছে ক্রয় জাবেদা। অর্থাৎ সকল, এখানে মনে রেখো, ক্রয় জাবেদা বলতে শুধুমাত্র বাকিতে ক্রয়গুলা এই জাবেদার মধ্যে লিখবো। ক্রয় জাবেদাকে আমরা এইভাবে বলতে পারি যে বাকিতে ক্রয় জাবেদা, এরকম। বিক্রয় জাবেদাকেও আমরা এইভাবে বলতে পারি যে বাকিতে বিক্রয়ের জাবেদা। এখানে শুধুমাত্র বাকিতে সকল বিক্রয়ের হিসাবগুলো লিখবো, ক্রয় ফেরত এরকম, বিক্রয় ফেরত এরকম, বাকিতে গুলো, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, এগুলো তো হচ্ছে নগদ টাকা আসার সব যাবে, সব লেনদেন গুলো এই একটা জাবেদার মধ্যে লিখবো, নগদ প্রদান এরকম। তো এগুলো মোটামুটি বুঝি সবগুলো জাবেদা। এই কয়েকটা ক্যাটাগরিতে বিশেষ জাবেদা হয়। আর এছাড়া, এগুলা ছাড়া সবগুলা, এগুলা আমরা লিখবো হচ্ছে সাধারণ জাবেদায়। সাধারণ জাবেদা, এই সাধারণ জাবেদার অন্য নাম হচ্ছে প্রকৃত জাবেদা। ওকে, এগুলা নিয়ে আর কোনো ঝামেলা আছে কারো? আমি কি বেশি ফাস্ট কথা বলতেছি? কারো বুঝতে অসুবিধা হলে বলবো, হলে বলবো। হুম হুম হুম, বলো।
সকল ধরনের জাবেদা, হ্যাঁ, সকল ধরনের জাবেদার জন্য তো মানে এই কয়েকটা ছাড়া বাকি সবগুলাই তো সাধারণ জাবেদার মধ্যে আমরা লিখবো। যে বাকিতে ক্রয়, এটাকে আমরা বাকিতে ক্রয়, বাকিতে বিক্রয়, তারপর ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদে টাকা আসা যাওয়া, প্রাপ্য বিল বা প্রদেয় বিল, এইরকম এন্ট্রি গুলা ছাড়া বাকি সবগুলা লিখতে হয় সাধারণ জাবেদায়। অর্থাৎ এইগুলা বিশেষ ধরনের লেনদেন, এইগুলা বিশেষভাবে আলাদা বই রাখা হয় কেন, আলাদা জাবেদার বই রাখা হয়, কারণ এই কয়েকটা লেনদেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি বার ঘটে। এই জন্য এইগুলা যেমন শুধু ক্রয় বা শুধু বিক্রয়, এটা কিন্তু একটা একটা প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি বার ঘটে। নগদ টাকা প্রাপ্তি, নগদ টাকা যাওয়া, এগুলা সবচেয়ে বেশি বার ঘটে। শুধুমাত্র এই যে এই কয়েকটা জিনিস আলাদা একটা বইয়ে আমরা হিসেব রাখি, এই জন্য এটা এইগুলাকে বলা হচ্ছে বিশেষ জাবেদা, আর এছাড়া বাকি সবগুলো সাধারণ জাবেদা। ওকে, কি কোশ্চেন বলো? বলো, শুনতে পাচ্ছি। হুম হুম হুম। প্রকৃত জাবেদা সকল ধরনের জাবেদার মধ্যে যায়, হ্যাঁ, এই কথাটা ঠিক। আর আর এই সাধারণ জাবেদার বিষয়গুলাই, এই যে নিচে যে আন্ডারলাইন, এই বক্সের মধ্যে কয়েকটা বিষয়, এগুলা কিন্তু সবগুলাই সাধারণ জাবেদার মধ্যেও যাবে, কথাটা ঠিক। এবং এই সাধারণ জাবেদার যাওয়ার বিষয়বস্তু ভিতর থেকেই আমরা এই কয়েকটাকে আবার আলাদা করে যদি একটা হিসেব করি, আলাদা করে একটা জাবেদার বই রাখি, ওইগুলাই তখন, ওইটার নামই তখন বিশেষ জাবেদা হয়ে যায়। হ্যাঁ, তো এইখানে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার মধ্যে প্রশ্নগুলো হয় কিরকম, যে একটা লেনদেন দিয়ে, একটা যে কোনো একটা লেনদেনের নাম দিয়ে বলে যে এই লেনদেনটা কোন বইয়ের মধ্যে আমরা লিখবো, বিশেষ জাবেদায় লিখবো নাকি, যেমন বাকিতে বিক্রয় করা হলো 5,000 টাকা, এটা কোন জাবেদার বইয়ে লিখবো আমরা, প্রশ্নটা হয় এরকম। নিতে হবে, হ্যাঁ, কিন্তু প্রশ্ন এরকম কারেক্ট অপশন না দেওয়ার তো উপায় নাই, অনেকগুলো কথাই এরকমই। আচ্ছা, এরপরে ওই জিনিসটা আমি যা বললাম এগুলা এখানে সামারি করে দেওয়া আছে, যে ক্রয় জাবেদা, এখানে শুধুমাত্র পণ্য বাকিতে কেনা, কেনা জিনিসগুলা এই জাবেদায় লিখতে হবে। ক্রয় জাবেদার মধ্যে জাবেদা হয় হচ্ছে ক্রয় হিসাব, ডেবিট পাওনাদার হিসাব। কিন্তু এখানে কোন কোন বিষয় লেখা যাবে না, এই যে কনফিউজ করবে মানুষকে, যে এই কথাগুলো, এই কনফিউজিং কথাগুলো এখানে দেওয়া আছে, যে যেগুলো খবরদার ক্রয় জাবেদার মধ্যে লেখা যাবে না, এগুলো হচ্ছে নগদে পণ্য বিক্রি, হ্যাঁ, ধারে সম্পত্তি ক্রয়, তারপরে ক্রয়ের অন্যান্য খরচ, এগুলা কখনো ক্রয় জাবেদার মধ্যে লেখা যাবে না। ক্রয় জাবেদার মধ্যে শুধু আর কিছু না, শুধু ধারে ক্রয়, এই জিনিসটাই ক্রয় জাবেদা লিখতে হয়। এগুলা কখনো ক্রয় জাবেদা লেখা যাবে না, এগুলো হচ্ছে সাধারণ জাবেদার জিনিস। এরকম বিক্রয় জাবেদাতেও শুধুমাত্র ধারে বিক্রয়, বিক্রয় জাবেদা মানেই ধারে বিক্রয়ের জাবেদা, শুধু ধারে বিক্রয় গুলা আমরা এখানে লিখি। এইগুলা নগদে কোনো বিক্রয় এই জাবেদার মধ্যে লেখা যাবে না, নগদে বিক্রয় সাধারণ, অর্থাৎ এগুলা ছাড়া সবগুলো সাধারণ জাবেদা। বিষয়টা বুঝাইতে পারছি? এরকম করে নিচের সবগুলা বিক্রয় ফেরত, ক্রয় ফেরত, নগদ, এগুলোর মধ্যে কোন কোন বিষয় লেখা যাবে না এগুলা এখানে দিছে, এগুলো কখনোই হবে না, শুধুমাত্র এই জিনিসগুলো আসবে। অর্থাৎ ক্রয় ফেরত যাবে তাই শুধু বাকিতে, এই ধারে ক্রয় করা হইলে ক্রয়কৃত ওই ক্রয় ফেরতের জন্য, ক্রয় ফেরত দেওয়া হলে ফেরত যাবে তাই বাকিতে, বিক্রি করা পণ্য ফেরত আসলে বিক্রয় ফেরত যাবে তাই এখানে লিখবো। নগদে পণ্য ফেরত আসলে ওগুলো আমরা লিখতে পারবো না কখনো এখানে। ওকে, মেইনলি এগুলাই গেল এখানে এই বিষয়ের। আর আরেকটা জিনিস এখানে পড়ার দরকার, যেটা যে ডেবিট নোট, ক্রেডিট নোট, এইগুলা থেকে একটু আলাদা করে প্রশ্ন আসে, যে ডেবিট নোটের প্রস্তুতকারী কে আর ক্রেডিট নোটের প্রস্তুতকারী কে, প্রশ্নটা এরকম একটু আসে। যে আমরা জানি ডেবিট নোট প্রস্তুত করে, কেউ কি কিছু বলতে চাচ্ছেন? হুম, ওকে।
দেখো ডেবিট নোট এটার এই যে আমরা ডেবিট নোট কথাটা খুব জানি, খুব এটা এটার সাথে পরিচিত। ডেবিট নোটের অন্য নাম দেনা, দেনা চিঠি, কথাটা মনে রাখো। দেনা চিঠি বাংলা, ডেবিট নোট শব্দটা কিন্তু ইংরেজি শব্দ। দেনা চিঠি এগুলা এইগুলা প্রশ্নগুলা এরকম ভাবে আসবে যে বললো দেনা চিঠি, তুমি নামটা তুমি জানো ডেবিট নোট কি জিনিস, দেনা চিঠি বললে তুমি এখন আর চিনতেছো না জিনিসটার বাংলা মিনিং এটা, কিন্তু এগুলো একটু জেনে নেওয়া দরকার। এরকম খুঁটিনাটি জিনিসগুলা বোঝা খুব ইম্পর্টেন্ট এই সময়। তো ডেবিট নোট কেন প্রস্তুত করি আমরা? ক্রয় ফেরতের জন্য। ডেবিট নোট ক্রয় ফেরত, ডেবিট নোট ক্রয় ফেরতের জন্য, এবং এটার উৎস হচ্ছে ক্রয় ফেরত জাবেদা। ডেবিট নোট আমরা কোনটা দেখে দেখে ক্রয় জাবেদা যে লিখি, ক্রয় জাবেদা আমরা হচ্ছে ক্রয় জাবেদা থেকে এটার উৎস। আর ডেবিট নোটটা হচ্ছে একটা পেপার যেটা দেখে দেখে আমরা ক্রয় ফেরত জাবেদা লিখি। ওকে, তাহলে এই যে এখানে একটা কথা বলছে, ডেবিট নোট দেখে দেখে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করা হয়। কথাটার মানে বোঝা যাচ্ছে? ডেবিট নোট হচ্ছে একটা পেপার যেখানে হচ্ছে পণ্য যখন মানুষ ক্রয় করে ফেরত দেয়, তখন এই পেপারের মধ্যে কি কয়টা পণ্য ফেরত দিল সেটা লিখে এই পেপারটা পাঠানো হয় পণ্যের সাথে সাথে। তাহলে এই পেপারটা দেখে দেখে ক্রয় ফেরত জাবেদাও এই জন্য প্রস্তুত করা হয়। এরকম ক্রেডিট নোটও হচ্ছে সেটা। ডেবিট নোট কে প্রস্তুত করবে? ক্রেতা। ডেবিট নোট ক্রেতা প্রস্তুত করে, কেননা পণ্য যে কিনেছে সে তো ক্রয় ফেরত দেয়, অর্থাৎ ফেরত দেওয়ার জন্য সেই তো একটা পেপারে লিখবে, ডেবিট নোট পেপারের মধ্যে লিখবে পণ্য ফেরত দেওয়ার বেলায়, তাই না? ক্রেতা। এই জিনিসটা সহজে মনে রাখার জন্য এই যে মোটা করে কিছু লাইন এখানে দেওয়া আছে দেখতেছো, এইগুলো এইগুলো কিন্তু স্কলার্স কোচিং আছে না, স্কলার্স কোচিং এর লেকচার শিট থেকে মেনলি আমি নিছি। ওইখানে আমি মেনলি পড়াই তো ওইগুলা, ওই শিটগুলো আমার কাছে আছে। এইখানে দেখো সহজ করে এখানে বলা আছে ক্রেতা, ডেবিট, ডেবিট নোট, ক্রয় ফেরত, এইগুলা মানে সহজে মনে রাখার জন্য কিছু শর্ট নোট এখানে কি করে কি ওয়ার্ডস হিসেবে দেওয়া আছে। যে ডেবিট নোট প্রস্তুত করে ক্রেতা, ডেবিট নোটের উৎস হইল ক্রয়, হ্যাঁ, আর হচ্ছে এটা ডেবিট নোট দেখে দেখে প্রস্তুত করা হয় ক্রয় ফেরত যাবে না। আবার এদিকে এরপরে অন্যদিকে হচ্ছে ক্রেডিট নোট। ক্রেডিট নোট আমরা কেন, ক্রেডিট নোটের অন্য নাম হচ্ছে পাওনা চিঠি। ক্রেডিট নোট কেন প্রস্তুত করি? যে যে বিক্রেতা পণ্য ফেরত পায়, বাকিতে বিক্রি করা পণ্য ফেরত আসলো, ফেরত পায় যে সে হচ্ছে এটা লেখে যে হ্যাঁ আমি এতটুকু পণ্য ফেরত দিয়েছেন আপনি, বুঝে পেয়েছি, এটা লিখে ফেরত পাঠায়, এই কাগজটার নাম হচ্ছে ক্রেডিট নোট। তাহলে ক্রেডিট নোটের প্রস্তুতকারী হচ্ছে কে? ক্রেডিট নোট হচ্ছে বিক্রেতা তৈরি করে, যে বিক্রি করেছিল সে পণ্য ফেরত পেলো বুঝে একটা এই মর্মে একটা পেপার সাইন করে পাঠায়, সেই পেপারটার নাম হচ্ছে ক্রেডিট নোট। তাহলে ক্রেতা, এই বিক্রেতা সরি, বুঝছি। ক্রেডিট নোট দেখে দেখে হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করা হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের আরেকটা আরেকটা জিনিস লেনদেনের দলিলের মধ্যে অন্যতম আরেকটা ক্যাশ মেমো। ক্যাশ মেমো কেন প্রস্তুত করি? বা এগুলা হচ্ছে নগদ লেনদেনের জন্য, যে কোনো নগদ ক্রয় বিক্রয়, নগদে ক্রয় বিক্রয়, এগুলার জন্য আমরা ক্যাশ মেমো প্রস্তুত করি। এখান থেকে প্রশ্ন বেশি একটা আসে না, ডেবিট নোট ক্রেডিট নোট থেকে বেশি আসার কথা। চালান হচ্ছে কি, চালান কেন তৈরি করা হয়? বাকিতে ক্রয় বিক্রয়ের জন্য। বাকিতে ক্রয় বিক্রয় করার জন্য এটা একটা এক কপি ক্রেতাকে দেওয়া হয়, এক কপি বিক্রেতা নিজে রেখে দেয়, আরেক কপি হচ্ছে এই তোমার হিসাব বিজ্ঞান বিভাগে পাঠানো হয়, অ্যাকাউন্ট সেকশনে তিনটা চালানের তিনটা কপি বানানো হয় বাকিতে পণ্য ক্রয় বিক্রয়ের সময়। ওকে, এই মূলত প্রশ্ন এখানে এরকমই হতে পারে। আর এখান থেকে মিললে আর প্রশ্ন হওয়ার মতো কোনো বিষয় নাই। আরেকটা জিনিস, এবার নিচে আসি, ভ্যাট সংক্রান্ত সমস্যা। ভ্যাট নিয়ে আমাদের কিছু ওই যে অঙ্কই থাকতো জাবেদার মধ্যে, ভ্যাট সংক্রান্ত জাবেদার মধ্যে একটা একটা এন্ট্রি থাকতো যে ভ্যাট নিয়ে। তো ওই জাবেদাগুলো কেমন ছিল একটু রিভাইজ করলেই হয়ে যাবে, ওগুলা থেকে জাবেদা আসার সম্ভাবনা কম, কিন্তু এই জিনিসগুলো একটু কনসেপ্টটা বুঝে রাখা দরকার আছে। এমসিকিউর মধ্যে এমনও একটা জাবেদা করতে, জাবেদা করাই থাকে, এমসিকিউ গুলো এরকম হয়, একটা জাবেদার ডেবিট পাস বলছে, বলে ক্রেডিট পাস কি হবে, বা একটা জাবেদা একটা লেনদেন তুলে দিয়ে বলে যে এই লেনদেনটা সঠিক জাবেদা নিচের কোনটি, এরকম। আচ্ছা, এই এই যে নিচের গুলা বলতেছি, এই এই সবগুলো বুঝা বলতেছি কোন জাবেদাটা কিরকম। দেখো, আহ, ভ্যাট সংক্রান্ত, আচ্ছা একটা জিনিস, প্রথম কথাটা কি বলা আছে, একটা দেশের সরকারের আয়ের উৎস তিনটা: ট্যাক্স, ভ্যাট, আর হচ্ছে ঋণ ও অনুদান। তো এখানে হচ্ছে ভ্যাট আর ট্যাক্সের ডিফারেন্সটা কি আমরা বুঝি? ভ্যাট হচ্ছে, হুম,
ভ্যাট হচ্ছে ভ্যাট কখন দেয়া হয়? ভ্যাট হচ্ছে পণ্য ক্রয়ের সময় অর্থাৎ খরচের সময়। ভ্যাট কখন করা হয়? খরচের সময়। হুম, যেটাকে ইনকাম ট্যাক্স বলে। আচ্ছা, কনসেপ্ট ঠিক আছে। তা আমি একটু আবার জিনিসটা সাজিয়ে বলি যে অন্যরকম ভাবে একটু বলি, যেটা হচ্ছে ভ্যাট ভ্যাট প্রদান করা হয় হচ্ছে খরচ করার সময়, অর্থাৎ পণ্য যখন আমরা ক্রয় করি, ভ্যালু এডেড ভ্যাট মানে হচ্ছে ভ্যালু এডেড ট্যাক্স। ভ্যালু এডেড ট্যাক্স একটা পণ্যের দামের মধ্যেই এই ভ্যাটটা যুক্ত থাকে, এই ট্যাক্সটা যুক্ত থাকে। তো এই ভ্যালুর মধ্যে অ্যাড করা ট্যাক্সটা এটা হচ্ছে কখন আমরা দেই? খরচ করার সময়, একটা জিনিস কেনার সময়, পণ্য ক্রয় করার সময়। এই জন্যই বলা হয় যে ক্রয়ের সময় বা খরচের সময় দেওয়া হয় ভ্যাট, আর ট্যাক্সটা দেওয়া হয় হচ্ছে আয়ের বেলায়, ইনকামের জন্য ইনকাম ট্যাক্স দেওয়া হয়। ওকে, তাহলে আয়ের জন্য দেওয়া হয় ট্যাক্স, আর ব্যয়ের জন্য আমরা দেই ভ্যাট। এইটাই মূলত কনফিউজ করার জিনিস, কনফিউজ করলে করতে পারে, এছাড়া আর আর কিছু এখানে নাই। এরপরে ভ্যাট প্রদান করে কারা? চূড়ান্ত যারা ক্রেতা, চূড়ান্ত ভোক্তারা, পণ্য যারা ক্রয় করে তারা হচ্ছে ভ্যাট দেয়। আর হচ্ছে একটা জিনিস, এই যে এই দুইটা কথা একটু খুব ইম্পর্টেন্ট, বিক্রয়কারীর কাছে ভ্যাট একটা দায়, আর হচ্ছে ভোক্তার জন্য ভ্যাট হচ্ছে একটা খরচ। কথাটা ঠিক আছে না? যে পণ্য যে বিক্রি করে, যে বিক্রেতা, সে হচ্ছে ভ্যাট হিসেবে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, এই টাকাটা কিন্তু তার না, এটা সরকারকে তাকে দিয়ে দিতে হবে। দ্যাটস ওয়াই এই টাকাটা দায় তার জন্য। ভ্যাটের ভ্যাট হিসেবে নেওয়া অন্যের টাকা, এটা তার জন্য দায়। আর যে পণ্যটা কিনে ভ্যাট দিচ্ছে, সে খরচ করছে ভ্যাট, এই টাকাটা তার জন্য খরচ, অর্থাৎ ক্রেতার জন্য এটা খরচ আর বিক্রেতার জন্য এটা দায়। ব্যাস, এখানে এইটাই প্রশ্ন হতে পারে। আর যদি আরেকটা কথা, আমাদের দেশে ভ্যাট আইন প্রচলিত হচ্ছে 1911 সালে সর্বপ্রথম। আর আর এখানে জানার মতো কথা আছে আরেকটা জিনিস, যে আমাদের দেশে ভ্যাট হচ্ছে 15%, 15%। যদি বলা না থাকে ভ্যাট কয় পার্সেন্ট, ভ্যাট সহ কেনা হলো, তাহলে বুঝে নেব ভ্যাট মানে ভ্যাট হচ্ছে 15% ছিল। শেষ। আর এখানে তেমন কনফিউজ করার মতো কথাবার্তা নাই। এবার একটু কয়টা জাবেদা দেখাই, নিজের যে জাবেদাগুলা। আরেকটা কথা একটু জানো, এই যে লাস্ট দুইটা কথা, আরেক কথা, এই সবগুলা কথা একবার করে রিডিং পড়ে নিবা তোমরা জাস্ট। এই যে বলা আছে শুধুমাত্র পণ্য ক্রয় বিক্রয়ের সময় ভ্যাটকে আলাদা করে দেখাতে হয়। 6 জন বা 7 জন, মেবি, আমি তো গুনি নাই।
আরেকজন আসছে, ৪ জন। আচ্ছা, তোমাদের Google Meet এ ক্লাস করলে কি প্রবলেম আছে কোনো? আমার মনে হয় ওইটাতে করলে বেশি ভালো হয়। আর ওইটাতে কথা বললে ওইটাতে হুম। Zoom এর একটা প্রবলেম, Zoom হচ্ছে Google পেমেন্ট চায়। এটার জন্য ক্লাস কন্টিনিউ করার জন্য ওরা একটা পেমেন্ট দিতে হয়, সাবস্ক্রিপশন ফি। আর ওই Meet এ এরকম চায় না। হুম। আচ্ছা, এখন এই মুহূর্তে আছে হচ্ছে ৫ জন, আমি সহ ৬ জন। তো শুরু করবো নাকি? আর কেউ ছিল? রেকর্ড করা হচ্ছিল এতক্ষণ। একটু আগে রেকর্ড করতেছিল যে ছেলেটা, ও কোথায় গেল? ও হলে তো ওকে এখন রেকর্ড করতে পারবো না। তোমাদের কেউ রেকর্ড করতে পারবে এখন? আমার তো একটু প্রবলেম, আমার ল্যাপটপটা একটু নষ্ট হয়েছে, এটা জন্য আমি ফোন ইউজ করে করতে হচ্ছে, এই জন্য তো এইখানে তো রেকর্ড আমি নিজে করতে পারছি না। হুম, করতে পারবে। আমি হোস্ট করে, কো হোস্ট করে দিচ্ছি, তাইলে করতে পারবে। একটু কেউ আছো? ট্রাই করো, অপশন আছে দেখো, রেকর্ড অপশন। দেখো দেখি। না, ওইটা না। আচ্ছা, না হলে প্রবলেম নাই। আচ্ছা থাক, এই চাপ নেই, কিছু নাই, সমস্যা নাই। হুম, স্ক্রিন দেখতে পাচ্ছ? হুম। হ্যাঁ, বলো বলো। বলো বলো বলো। নেটওয়ার্কের প্রবলেম নাই, বলো কি? হ্যাঁ, করাবো। কেন করাবো না? না তো, কোনো কারণ তো নেই। তোমাদের অ্যাকাউন্টিং 10
হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। না, আমি করাবো। আমি যেহেতু কথা একবার দিছি, আমি করাবো। তোমাদের বেশি টপিক নাই, 10টা ক্লাস নিলে, 10টা লেকচার ক্লাস নিলে এগুলা শেষ হয়ে যাবে। তারপরে বলে দিব কি কি পড়বা, নিজে নিজে তারপরে ওগুলাই রিভিশন দিতে থাকবা। আর মেইনলি তোমরা পড়বা বেশি করে ইংরেজিটা। আচ্ছা, আমি বাকিগুলো নেব। যে কালকে আজকের লেকচারটা অনেক সহজ। কালকে যেটা পড়াবো নেক্সট সেটা হচ্ছে পণ্যের হিসেব নিকেশ। সেখানে একটু ম্যাথমেটিক্যাল জিনিস আছে, ওইটা একটু সুন্দর করে বোঝাবো। এটা খুব সহজ করে বুঝাবো। কালকে তোমরা মাইন্ড ফ্রেশ করে শুরু করো বই। আচ্ছা, তাহলে এরপরে বাকি কথা বলো, কি বলতে? হ্যাঁ, হয়, দুইটা মিলিয়েই সবগুলো টপিক আমি সাজিয়েছি। বলে দুই পেপার থেকে 20টা চ্যাপ্টার, এগুলা থেকে প্রশ্ন হয়। আচ্ছা, আমি পড়ানোর বিষয়টা শুরু করি। যে দেখো, এখানে কিছু জাবেদার কিছু প্র্যাকটিস এখানে দেওয়া আছে। প্রথমটা হচ্ছে কি, পণ্য ক্রয়, পণ্য ক্রয় 10,000 টাকা, আর এর মধ্যে আছে ভ্যাট হচ্ছে 15%। তাহলে এখানে আমরা জাবেদারে কি লিখবো? তিনটা পক্ষ হবে। আমরা এই যে এখানে যে বলা ছিল শুধুমাত্র পণ্য ক্রয় বিক্রয়ের বেলায় ভ্যাট লিখতে হয় আলাদা করে, অন্য কোনো জিনিসের বেলায় না। এখানে পণ্য ক্রয় 10,000, এটার জাবেদা কি হবে? ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট দেয়া লাগবে এখানে 15%, 15,000 টাকা। ক্রেডিট, নগদ টাকা দিয়ে কেনা হচ্ছে, নগদ চলে যাবে, নগদ আনি ক্রেডিট। এগুলো জাবেদা আমরা বুঝি, সহজ নাকি? এরপরে দেখো, বলো। 100 ভাগের 115। 100 ভাগের কথাটা। হুম, হুম। আচ্ছা, এই নিচে ওই জিনিসটাই যে একজন জিজ্ঞেস করলো না, ওই জিনিসটা আমি 2 নাম্বার জাবেদার মধ্যে দেখো, ওই জিনিসটাই এখানে প্র্যাকটিস আছে। যে যেমন পণ্য ক্রয় 11,500 টাকা, এর মধ্যেই ভ্যাট আছে, ভ্যাট অন্তর্ভুক্ত আছে। এই যে 15,500, 11,500 টাকা, এই টাকাটার ভিতরে ভ্যাট ঢুকানো আছে, অর্থাৎ 15% টাকা ভ্যাট এখানে ঢুকানো আছে। তাহলে আমি এটা আলাদা করে এটা বুঝবো কিভাবে, এর মধ্যে ভ্যাট কয় টাকা আর পণ্য ক্রয় কয় টাকা বোঝার সিস্টেম হচ্ছে এই সংখ্যাটা গুণ 100 ভাগের নিচে লিখতে হবে 115। 115 কেন? আর পার্সেন্টেজ যেহেতু আমরা হিসেব করতেছি, এই যে এই টাকাটার ভিতরেই 100% যদি ক্রয় হয়, এর ভিতরে ভ্যাট সহ টোটাল হয় 115%। তাইলে 15% যদি ভ্যাট হয়, অর্থাৎ 100% ক্রয়ের মধ্যে 15% ভ্যাট আছে, সুতরাং 115। এই জন্য এখন ওই 100 × 100, 11,500টাকে 100 ভাগ 115 দিয়ে গুণ করলেই হয়ে যায়। তোমার এই এই টাকাটা ভোটের টাকা আলাদা করে বের হয়ে যায়। বুঝাইতে পারছি জিনিসটা? এই সুন্দর করে এটা ব্র্যাকেটের মধ্যে বলা আছে। আর এই পার্সেন্টেজের মধ্যে এই টাকাটা যে ঢুকানো আছে 15% টাকা, সেটা বের করা, এটার কত টাকা সেটা বোঝার সিস্টেম হচ্ছে এই টাকাটাকে গুণ করব 100 × 100, ওই সংখ্যাটা গুণ 100 ভাগের 115, যেহেতু অন্তর্ভুক্ত আছে 100। ভ্যাট ছাড়া বলতে 15%। হ্যাঁ। আচ্ছা, ভ্যাট ছাড়া বললে তো এটা কিছুই না। ভ্যাট ছাড়া থাকলে তো এটা কোনো প্রবলেমই না। কেননা তোমার হচ্ছে টাকার সংখ্যাটা আছে, পার্সেন্টেজ 15% করে দিলে হয়ে যাবে, এটা কোনো প্রবলেম না। প্রবলেম এলে এইটাই হয় যে এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। হুম। আর যদি এটা বলে এটার ভিতরে ভ্যাট ছাড়া, তাহলে ভ্যাট ছাড়া মানে কি? এটা হচ্ছে এত টাকা দাম, এর সাথে 15% আরো যোগ করতে হবে, অর্থাৎ এটার 15% বের করে ওই টাকাটা যোগ করে দিলা, টোটাল টাকা হচ্ছে এত। বিষয়টা বুঝছো? তো ওইটা কোনো প্রবলেম না, আলাদা করে পার্সেন্টেজের টাকাটা বের করলে হয়।
যদি এই টাকাটার ভিতরে ঢুকানো আছে 15%, তুমি এটা আলাদা করে বুঝবা কিভাবে যে ভ্যাট এখানে কয় টাকা, ক্রয় হিসাবে কয় টাকা, ক্রয় কয় টাকা। তাইলে সিস্টেম হচ্ছে এইটা, যে ওই সংখ্যাটাকে 100 ভাগের 115 দিয়ে গুণ করলেই হয়ে যায়, ওই আলাদা টাকাটা আসে 15%, 1500, যেমন এখানে 15,000। এটা তো সংখ্যাটা সহজ, দেখে ক্লিয়ার লাগতেছে যে সহজে রাউন্ড ফিগারে হিসেব করা যাচ্ছে। তো একটু সংখ্যাটা একটু রাউন্ড ফিগার না থেকে অন্যরকম থাকলে তখন এগুলো একটু হাতে করতে হবে, এবং কুইকলি এগুলো একটু হাতে রাফ করে তাড়াতাড়ি এগুলো একটু বের করতে হবে কাটাকাটি করে। ওকে, তখন হচ্ছে দেখো এটার জন্য জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট, হিসাব ক্রেডিট। এরকম আরেকটা জিনিস, এই যে তাহলে এরকমই জাবেদা বাকিগুলো বিক্রয়ের বেলায় এরকম, বিক্রি করার সময় কি নগদ, নগদে বিক্রি করা হইলে নগদ টাকা আসছে, নগদ হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট। আর হচ্ছে ভ্যাট চলতি হিসাব, যেহেতু একটা দায় বিক্রেতার জন্য, তো ভ্যাট চলতি হিসাবটা ক্রেডিটে হবে ওই টাকাটা। যেটা বুঝছো? হুম, ওই যে সেম, হ্যাঁ সেম, যে ওই সংখ্যাটাকে 100, ওই সংখ্যাটাকে গুণ করবো 100 ভাগের 115 দিয়ে। এটার ভিতরে যদি অন্তর্ভুক্ত থাকে তখন এটা আলাদা করে বের করার সিস্টেম হচ্ছে ওই সংখ্যাটাকে 100 ভাগের 115 দিয়ে গুণ করলে এটা হচ্ছে ভ্যাট কয় টাকা ছিল আলাদাটা ওইটা আহ, বোঝা যাবে যে 15% কয় টাকা, আর বাকি টাকাটা হচ্ছে ক্রয় হিসাব বা বিক্রয় হিসাব, এরকম। ওকে, আর 5 নাম্বার দেখো, আসবাবপত্র ক্রয় 10,000, ভ্যাট 15%। এখানে কিন্তু আমি আলাদা ভ্যাট চলতি হিসাব কিছু লিখি নাই। কেন লিখি নাই? যে কথাই ছিল, প্রথমেই বলছিলাম এই নিয়মের মধ্যে লেখা ছিল যে শুধু পণ্যের বেলায় লিখতে হয় আলাদা, অন্য কিছুর বেলায় কিন্তু না। আসবাবপত্র ক্রয়, পণ্য ক্রয় না, এটা কোনো পণ্য না। সুতরাং এই টাকাটা লিখতে হবে এর ভিতরেই। যেমন আমরা মনে করি একজন একটা মোটরসাইকেল কিনলো, এটা হচ্ছে মোটরসাইকেলটা 2 লাখ টাকা দিয়ে কিনেছে, এটার লাইসেন্স করতে আরো হাবি যাবে খরচ আছে, সব মিলিয়ে মনে করো 30,000 টাকা গেল। তাহলে আমরা জিনিসটার মূল্য কয় টাকা বলবো? আসবাবপত্র মোটরসাইকেলটার মূল্য বলবো 2,30,000 টাকা, 30,000 টাকায়। জিনিসটা এরকম, আসবাবপত্র একটা স্থায়ী সম্পত্তিটা কেনার জন্য আনুষঙ্গিক যত খরচ আছে, ভ্যাট আছে, গাড়ি ভাড়া আছে, যা যা আছে, স্থাপন ব্যয় আছে, সংস্থাপন ব্যয় আছে, সবগুলা মিলিয়ে ওই জিনিসটার মূল্য বলা হয়। আসবাবপত্র এরকম, আমরা আসবাবপত্র হিসাবে লিখবো 1,15,000। এখানে ভ্যাট চলতি আলাদা করে লেখার দরকার নাই। জন্মদিনে জাবেদা আসবাবপত্র 1,00,000 টাকা, ভ্যাট 15%। আমরা আসবাবপত্রের দামই বলবো 1,15,000 টাকা। ওকে, আজ 1,15,000 টাকা ডেবিট, আর নগদান 1,15,000 ক্রেডিট। এই হচ্ছে বিষয়, আর কোন অন্যগুলোর বেলায় লিখতে হয় না। ওকে, হ্যাঁ এটা মিস্টেক হয়েছে, একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা তোমরা একটু ঠিক করে বুঝে নিও, বুঝে নিলেই হয়। ওকে, এই নিচের জাবেদাগুলো এরকম একটু, সবগুলো জাবেদা তোমরা দেখো তো কোন জাবেদাটা তোমার কাছে কঠিন লাগতেছে বা বুঝতেছো না, এরকম কোনটা আছে। সবগুলো এগুলো মনে করি আমরা এগুলো করছি। 7 নম্বরটা, 7। যে আসবাবপত্র ব্যবসায় যে যে জন্য আমরা এটা তো তার জন্য পণ্য, যে আসবাবপত্র ব্যবসায়ী তার কাছে আসবাবপত্র একটা product, অর্থাৎ পণ্য। তো তার জন্য এটা তার সম্পত্তি না। সুতরাং সে আসবাবপত্র যদি ক্রয় করে তাহলে ক্রয় হিসাব লিখবে, আসবাবপত্র যদি বিক্রি করে সে সে বিক্রয় হিসাব লিখবে, এটাই তো। এই যে দেখো, যেমন একটা মণিহারি আছে, মণিহারি বেলাতেও কিন্তু এই যে আলাদা করে ভ্যাট বলা আছে, ভ্যাট ঢুকানো আছে এর মধ্যে, কিন্তু আমরা হচ্ছে ভ্যাটটা আলাদা করে লিখবো না, মণিহারির মূল্যের সাথেই লিখবো। এছাড়া আর এখানে তোমার কনফিউজ করার কিছু নেই, যে আমরা সহজ কথা সোজা করে পুরো কথার সাম আপ, যে পণ্যের বেলায় শুধু ভ্যাট চলতি হিসাব লিখতে হয়, পণ্য ক্রয় বিক্রয়ের বেলায়, বিক্রয়ের বেলায়, আর অন্য জিনিসের বেলায় না। এবং হচ্ছে এটা যদি কিছু বলা না থাকে যে ক্রয়, তখন 15% ধরে নিতে হবে। যেমন এখানে বলা ছিল না ভ্যাট কতটুকু, তো এটা আমরা ধরে নিচ্ছি যে 115%। আচ্ছা, সংখ্যার মধ্যেই যখন ভ্যাট সহ ঢুকানো থাকে তখন সিস্টেম হচ্ছে ওই সংখ্যাটাকে 100 দিয়ে 115 দিয়ে ভাগ করলে শেষ। এই হচ্ছে সাম আপ করার কথা। এরপরে এই টপিক চেঞ্জ। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই জিনিসগুলো থেকে আসা কিছু প্রশ্নের প্র্যাকটিস এখানে দেওয়া আছে, এগুলো তোমরা বাসায় সবগুলো করবে। আমি যে লেকচার শিটটা দিয়ে দিব, লেকচার শিটটা কালেক্ট করে এই প্রত্যেকটা এইগুলো কি তোমাদের কাছে আছে? এই প্রশ্নগুলা প্রত্যেকটা লেকচার ওয়াইজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নগুলো করতে হবে, এটা ম্যান্ডেটরি। না থাকলে আমাকে বলবে, এজন্য এগুলো একটু প্র্যাকটিস করি, এগুলো একটু প্র্যাকটিস করি। এখান থেকে কিছু যাবে, যেমন
এই যে 10 নাম্বারটা দেখো দেখি, 10 নাম্বারটা আমরা যে পড়ছি, প্রথম যে পড়াটা পড়লাম ওইখান থেকে একটা প্রশ্ন আসছে। এই টপিকগুলা লেকচার শিটে যা আগের 2টা পৃষ্ঠা পড়লাম, এই 2টা পৃষ্ঠাই মোটামুটি যথেষ্ট তোমার এই প্রশ্নগুলো সলভ করার জন্য, এবং এগুলা বুঝতেই কটা কথা বুঝলে প্রশ্ন ইনশাল্লাহ করতে পারবে। জাবেদা কোডটা বুঝে। বিক্রয় বইতে যা লিপিবদ্ধ হয়, প্রশ্নটা কি? বিক্রয় বইতে কোনটা লিপিবদ্ধ হয় বলো দেখি। বিক্রয় বই মানে কি? বাকিতে বিক্রয়ের বই। বাকিতে বিক্রয়, সহজ, একদম সহজ প্রশ্ন। সি নাম্বার অ্যান্সার হবে, বাকিতে বিক্রয়। হুম, এই রকমের। তারপরে এই যে 21 নাম্বারটা দেখো দেখি, যে এক যদি বাকিতে বিক্রিত পণ্য ক্রেতার নিকট থেকে ফেরত আসে তাহলে কোন বইয়ে লিখি? বাকিতে বিক্রি করা পণ্য ফেরত আসলো, ফেরত আসে কোন, তাহলে আমরা কোন যাবে তার বইয়ে লিখবো? ক্রয় ফেরত নাকি বিক্রয় ফেরত? বিক্রয় ফেরত। বাকিতে বিক্রি করা পণ্য ফেরত আসছে, তাহলে এটা বিক্রয় ফেরত। সহজ, বিক্রয় ফেরত যাবে তার মধ্যে লিখবো। আচ্ছা, এই যে প্রশ্নটা কিন্তু একটু কনফিউজিং আছে, বুঝছো জিনিসটা? তোমরা কি কেউ খেয়াল করছো কি এখানে বিষয়টা কি? 21 নাম্বার প্রশ্নটা একটু জুম করে নিয়ে পড়ো পড়ো, বোঝা না গেলে বলছে যে যদি বাকিতে পণ্য বিক্রিত পণ্য ক্রেতার নিকট থেকে ফেরত আসে তবে সাধারণত যে বইতে লিপিবদ্ধ করা হয় এটা কি হওয়া উচিত? বাকিতে বিক্রিত পণ্য ফেরত আসলে বিক্রয় ফেরত যাবে না। এখন অপশনের মধ্যে একটাও বিক্রয় ফেরত যাবে না নাই, এখন কি করব? একটা অপশনের মধ্যে আমরা নিব সাধারণ যাবে না। এই জিনিসটাই সহজ করে বলতে। ওকে, হ্যাঁ সাধারণ যাবে না, এটা তাহলে বুঝে নিতে হবে। তখন সাধারণ যাবে না। তারপরে যেমন আরেকটা এর ঠিক পরের প্রশ্নটাই একটু আগে যে পড়লাম, যে বিক্রয়কারীর কাছে ভ্যাট কি? বিক্রয়কারী যে বিক্রি করে তার কাছে ভ্যাট তো একটা দায়, তাকে এটা সরকারের কাছে দিয়ে দিতে হবে, এটা দায়। এইরকম। ওকে, এই এমসিকিউ গুলো আছে, তুমি সবগুলো একটু করে নেবা, হ্যাঁ? বুঝতে পারছি না, আরেকবার বলো দেখি। আচ্ছা, আহ, এই এমসিকিউ গুলো পারবে না তোমরা তাইলে? দেখো দেখি দুই তিনটা, আমি একটু প্রথম দিকের দুই তিনটা যদি দেখি পারতেছো কিনা। যে হাসানের নিকট ঋণ গ্রহণের জন্য কি জাবেদা লিখবো? হাসানের নিকট ঋণ গ্রহণ, এই কথাটার জন্য কি জাবেদা হবে লেনদেনের জন্য? ঋণ নেওয়া হয়েছে, নগদ টাকা পাওয়া গেছে এবং ঋণ নামে একটা দায় তৈরি হয়েছে, তাহলে নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। হাসানের ঋণ হিসাব ক্রেডিট। এই যে দেখো এখানে কিন্তু একটু কনফিউশন আছে। ই নাম্বারটা কারেক্ট হবে এইখানে, যে এটাও ঠিক, আবার তোমার অনেকের কাছে বি নাম্বারটাও ঠিক লাগতে পারে। দুইটাই ঠিক আছে একদিক থেকে, কিন্তু প্রায়োরিটির দিক থেকে আমাদের নিতে হবে ই। কেননা যখন কোনো মানুষের নাম বলা থাকে তখন ওই নামে হিসেব হয়, ওই মানুষের নামটাই হিসেব হয় হাসানের ঋণ হিসাব, এই জন্য। না আমাদের কাছে কিন্তু ওই যে প্রায়োরিটির বেসিসে বললাম, এই যে প্রশ্নটা এরকমই ছিল, কনফিউজিং প্রশ্ন ছিল, যে প্রায়োরিটির বেসিসে কোনটা বেশি গ্রহণযোগ্য তুমি বলো দেখি। হাসানের ঋণ হিসাব এটা বেশি গ্রহণযোগ্য নাকি শুধু ঋণ হিসাব বা শুধু হাসান হিসাব, যেহেতু ঋণ গ্রহণ করছে হাসানের থেকে। হ্যাঁ, এরকম একটু বুদ্ধি থাকতে হবে। হ্যাঁ, এরকম বুদ্ধির জন্য কিছু প্রশ্ন থাকে। তারপরে দেখো 2 নম্বর জাবেদা বলছে যে কি শরীফ 50,000 টাকার আসবাবপত্র বাকিতে বিক্রি করলো, তাহলে সংশ্লিষ্ট হিসাব এটার জন্য কি হবে? জাবেদা, মানে জাবেদা গুলা সাইড গুলা জানতে চাইছে। আসবাবপত্র বিক্রি করলো বাকিতে, সহজ একদম, যে ওর জন্য এটা প্রাপ্য আসবাবপত্র এবং দেনাদার। ক্রেডিট, হ্যাঁ, এই যে দেনাদারটা পরে লেখছে কিন্তু এটা কিন্তু কনফিউজ করার জন্যই লেখছে, মানে এটা জাবেদা জানে সরাসরি পক্ষবর্তী থাকবে, হ্যাঁ। হুম। ক্রয়, আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা। আমি বিক্রয় খেয়াল করেছি, ইটস ওকে। তাহলে আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র বলছি পানাদার, সি সি হবে কারেক্ট আনসার।
তারপরে ৩ নাম্বারটা দেখো। ৩ নাম্বারটাও একটু বলে দেই যে মেশিন সংস্থাপন ২০,০০০ টাকা, মেশিন সংস্থাপনের জন্য ২০,০০০ টাকা মজুরি খরচ হয়। তাহলে ডেবিট দিকে কোন হিসাব লিখবো? কি হিসাব? ডেবিট দিকে কি আমরা মেরামত হিসাব লিখবো বা মজুরি হিসাব লিখবো নাকি মেশিন হিসাব লিখবো? কেউ একটু বলো দেখি বুদ্ধি করে। যন্ত্র মেশিন হিসাব বা যন্ত্রপাতি। মেশিন বাংলা শব্দ হচ্ছে যন্ত্র। কেননা এই জিনিসটা মনে রাখো, অন্য যেকোনো অন্য যেকোনো রকমের এইরকম জিনিসটা আসলে একটু মাথায় রাখতে হবে। একটা সম্পত্তির জন্য যত আনুষঙ্গিক খরচ আছে ওই সম্পত্তিটার নামে হিসেব লেখা হয়। অর্থাৎ মেরামত হিসাব বা মজুরি হিসাব এগুলা লেখা যাবে না। সম্পত্তির জন্য ওই সম্পত্তিটার নাম হিসাব হবে। Okay, তাহলে এই যে প্র্যাকটিস গুলো আছে এখানকার সবগুলো প্র্যাকটিস যাবে না আমার মনে হয়, আশা করি তোমরা পারবে। এবং যেগুলা পারা যাবে না এগুলা যেগুলা পারবে না এগুলো সব চিহ্নিত করে রাখবে এবং এগুলো আমাকে পরের দিন জিজ্ঞাসা করবে সবগুলো, ঠিক আছে? সবগুলা প্র্যাকটিস করে ফেলবে প্রত্যেক দিনের টপিক ওয়াইজ। বিগত বছরের যত প্রশ্ন পাওয়া যায়, যত প্রশ্ন আছে সবগুলা পড়ে ফেলবে। এরপরে দেখো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, খতিয়ান থেকে প্রশ্ন একটু কম ইম্পর্টেন্ট এটা, তারপরে একটু বলে যায় তাড়াতাড়ি করে। জিনিসটা কি খতিয়ান? জিনিসটা কি খতিয়ানের যে লেনদেনের যে যে জাবেদাগুলো আমরা করি, জাবেদার প্রত্যেকটা পক্ষ নিয়ে আলাদা আলাদা যখন একটা হিসাবের সারণী তৈরি করা হয়, শ্রেণী বিন্যাস করা হয়, এটা নামই হচ্ছে খতিয়ান। খতিয়ান হচ্ছে দুইটা পদ্ধতিতে করা হয়, টি ছক বা হচ্ছে চলমান জের ছক। এই দুইটা পদ্ধতি আছে, এইগুলা তো আমরা জানি। এইসব কথা থেকে প্রশ্ন কম আসার সম্ভাবনা আছে। আসার সম্ভাবনা যেগুলো আছে সেটা হচ্ছে খতিয়ানের দুইটা শ্রেণী বিভাগ আছে। খতিয়ানের ২ রকমের শ্রেণীবিভাগ আছে। এটা পরের পৃষ্ঠার মধ্যে দেখাচ্ছি। হুম। এই যে দেখো, খতিয়ানকে হ্যাঁ সহায়ক বা সেকেন্ডারি বলা হয়। হ্যাঁ, সহায়ক বই বলা হয়। হিসাবের প্রাথমিক বই হচ্ছে জাবেদা, আর সহায়ক বই বা রেওয়া মিল। রেওয়া মিল হচ্ছে না, চূড়ান্ত বলা যায় না। চূড়ান্ত বলা যায় না। রেওয়া মিলকে কোনো বই এরকম ভাবে বলা হয় না। হিসেবের বই বলা হয়। এটার উদ্দেশ্য হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই করা। গাণিতিক শুদ্ধতা যাচাই করা। এটাকে এরকম ভাবে আলাদা কোনো বই বলা হয় না। আচ্ছা, এখানে আহ, দুই রকমের জাবেদার খতিয়ান একটু এখানে বোঝা দরকার, যে সাধারণ খতিয়ান আর সহকারী খতিয়ান। জিনিসটা কি? এই সাধারণ খতিয়ান মানে কি প্রত্যেকটা আলাদা আলাদা আইটেম। নর্মালি আমরা খতিয়ান বলতে যেটা বুঝি, যে খতিয়ানগুলো আমরা করি, হ্যাঁ, স্কুলে থাকতে করছি, কলেজে থাকতে করছি, এই খতিয়ানগুলোকে আমরা সাধারণ খতিয়ান বলি। আর সহকারী খতিয়ান মানে কি, যে যেমন দেনাদার এবং পাওনাদার, এই দেনাদার এবং পাওনাদার কিন্তু অনেক মানুষ থাকে। দেনাদার এবং পাওনাদার এই দুইটা হিসাব, প্রত্যেকটা দেনাদারের আলাদা আলাদা নাম নিয়ে যদি আমি আলাদা একটা খতিয়ানের বই তৈরি করি, একটা খতিয়ানের ইয়ে করি, এই তখন এইগুলাকে বলা হচ্ছে সাবসিডি, সহকারী খতিয়ান। হুম। বলো বলো। এটা তুমি তো নতুন নতুন, আগে তো এটা মাফ হয়ে গিয়েছিল। এক সেকেন্ড। ওকে, এরপরে আমি কি বুঝাইছিলাম না যে জিনিসটা সাধারণ খতিয়ান আর সহকারী খতিয়ান জিনিসটা কি?
যে আমরা নরমালি যে খতিয়ানগুলো করি প্রত্যেকটা হিসাবের আলাদা আলাদা নামের একটা, প্রত্যেকটা হিসাবের নামগুলো নিয়ে আলাদা আলাদা একটা সামারি তৈরি করি যে কোন হিসাবে কয় টাকা রয়েছে জের জানার জন্য, ব্যালেন্স জানার জন্য। সেটা হচ্ছে সাধারণ খতিয়ান। আর সহকারী খতিয়ান হচ্ছে দেনাদার এবং পাওনাদার রিলেটেড, দেনাদার এবং পাওনাদার গুলা নিয়ে সহকারী খতিয়ান হয়। যে যে প্রত্যেকটা দেনাদার, যেমন একটা একটা প্রতিষ্ঠানে দেনাদার অনেকজন থাকে, বিভিন্ন মানুষ দেনাদার হয়। দেনাদার হচ্ছে যাদের কাছে বাকিতে পণ্য বিক্রি করা হইলো। তো এই প্রত্যেকটা দেনাদারের নাম যখন আমরা আলাদা আলাদা একটা হিসেবের মধ্যে রাখি, আলাদা একটা প্রত্যেকটা দেনাদারের নামে আলাদা একটা হিসাবের খতিয়ান তৈরি করি, এই খতিয়ান গুলাকে তখন বলা হয় সহকারী খতিয়ান। দেনাদার খতিয়ানকে আরেকভাবে বিক্রয় খতিয়ানও বলা যেতে পারে। দেনাদার কারা, যাদের কাছে বিক্রি করা হয়, বাকিতে বিক্রি করা হয়, এরাই তো দেনাদার। সেজন্য এটাকে বিক্রয় খতিয়ানও বলা হয়, দেনাদার খতিয়ানকে। এইগুলা সহকারী খতিয়ান দুই রকমের, দেনাদার খতিয়ান, পাওনাদার খতিয়ান। দেনাদারদের আলাদা আলাদা প্রত্যেকটা দেনাদারের নাম গুলো যখন আলাদা একটা খতিয়ানের মধ্যে হিসেব করা হয়, এগুলো হচ্ছে সহকারী। পাওনাদারের বেলাতেও এরকম, প্রত্যেকটা আলাদা আলাদা পাওনাদারের নামগুলো যখন আমরা একটা খতিয়ান নিয়ে যখন একটা খতিয়ান করি, এই খতিয়ান হচ্ছে পাওনাদার খতিয়ান বা ক্রয় খতিয়ান, এটা সহকারী। ওকে, এইটা হচ্ছে বোঝার বিষয় ছিল এখানে, আর তেমন কোনো বোঝার বিষয় নাই। একটু এই যে কটা কথা একটু এমসিকিউর মধ্যে একটু লাগে, একটু বুঝে নাও। যে বক্সের মধ্যে কয়েকটা কথা লেখা, দেখো তো বুঝো কিনা সবগুলা কথা। যে দেনাদার মানে হচ্ছে প্রাপ্য হিসাব, এটা তো আমরা জানি, দেনাদারকে প্রাপ্য হিসাবে বলা যায় অন্যভাবে। আরেকটা হচ্ছে দেনাদার খতিয়ান, প্রাপ্য হিসাবের খতিয়ান, একই কথা। দেনাদারের খতিয়ান, প্রাপ্য হিসাবের খতিয়ানও বলা যেতে পারে। পাওনাদারের প্রতিশব্দ প্রদেয় হিসাব বা আচ্ছা দেও আর দেনাদার কথাটা বুঝো। দেও মানে কিন্তু পাওনাদার, এটা আবার দেনাদার মনে করো না যে দেনাদারের অন্য নাম দেও, না। দেও বলতে পাওনাদার, দেও বলতে দিতে হবে, যে জিনিসটা দিতে হবে এটা তো পাওনাদার মিন করে। ওকে, আর আর এখানে কনফিউজ করার মতো কথাবার্তা এইগুলো নাই। পাওনা বলতে দেনাদার, হ্যাঁ বোঝায় পাওনা। দেও আর পাওনা, দেনা পাওনা এগুলোর মানে হচ্ছে দেনা বলতে দিতে হবে, পাওনাদার বোঝায়। আর পাওনা বলতে বোঝায় যে পাওয়া যাবে, প্রাপ্য বা দেনাদার বোঝানো হয়। এইগুলো নামগুলো একটু মানুষকে কনফিউজ করতে পারে, এই ব্যাস, এছাড়া আর কিছু নাই এখানে। আর এই যে নিচে কিছু কথা বলা আছে, আন্ডারলাইন করা যে কয়টা কথা একটু একবার পড়ে না। এর ভিতরে আবার আসল কথা হচ্ছে এমসিকিউর মধ্যে আসার মতো কথা একটা আছে, শুধু এইটা যে এই খতিয়ানের মধ্যে এই হিসেবকাল শেষে, হিসেবকালের শেষে সাধারণত প্রতি 1 মাস পর পর খতিয়ানে এই সাধারণ আহ, খতিয়ান এগুলা স্থানান্তর করা হয়, জাবেদার ইয়েগুলা সাধারণত প্রতি মাস শেষে জাবেদার ব্যালেন্স গুলো নিয়ে খতিয়ান প্রস্তুত করা হয় প্রতি মাসের শেষে। আর হচ্ছে বিশেষ সহকারী যেই খতিয়ানটা, এই সহকারী খতিয়ানটা এটা হচ্ছে সাধারণত আহ, দৈনন্দিন বা প্রতিদিন করা হয়। হুম, শেষ এখানে। আর মেইনলি কথাবার্তা তেমন কোনো কঠিন কিছু নাই। আবার এই খতিয়ান অংশটা বেশি একটা ইম্পর্টেন্ট অংশ না, তোমরা একবার জাস্ট পড়ে নিবা, খুব বেশি সময় নষ্ট করবে না এটার পিছনে। এগুলোর কিছু প্র্যাকটিস দেওয়া আছে, প্র্যাকটিস গুলো দেখতে পারা যাচ্ছে কিনা। যে একটা খতিয়ান মানে কি, খতিয়ান কি, এটাই হচ্ছে প্রশ্ন জিজ্ঞেস করছে। খতিয়ান হচ্ছে একটা প্রতিষ্ঠান কর্তৃক রক্ষিত সকল হিসাবের সংগ্রহ, মানে কালেকশন অফ অ্যাকাউন্টস, এটাই হবে উত্তর। এরপরে গ্রাহকদের ব্যক্তিগত হিসাব সমূহ পাওয়া যায় কোন খতিয়ানের মধ্যে? গ্রাহক মানে কি, যারা হচ্ছে কাস্টমার, গ্রাহক মানে কাস্টমার, কাস্টমারদের ব্যক্তিগত হিসাব সমূহ পাওয়া যায় কোন খতিয়ানের মধ্যে? গ্রাহক মানে কাস্টমার, বিক্রি করা হয়েছে যাদের কাছ থেকে। না না, কাস্টমারের কাছে বিক্রি করা হয়, ক্রয় করা হয় না তো কাস্টমারের কাছ থেকে, গ্রাহকদের কাছ থেকে তো কেনা হয় না, গ্রাহকদের কাছে বিক্রি করা হয়, অর্থাৎ বিক্রয় খতিয়ান। এটারও টাইম রানিং আউট হচ্ছে, তো তাড়াতাড়ি করতে হবে। বুঝতে পারছি, এরকম এমসিকিউ একটু প্র্যাকটিস করবা। 2 নম্বর এমসিকিউ বুঝো না? আচ্ছা, গ্রাহকদের ব্যক্তিগত হিসাব সমূহ পাওয়া যায় কোনগুলার মধ্যে, কোন খতিয়ানে? যে গ্রাহক মানে কি, যাদের কাছে পণ্য বিক্রি, কাস্টমার, গ্রাহক শব্দটার ইংরেজি নাম হচ্ছে কাস্টমার, অর্থাৎ বিক্রি করা হয় যাদের কাছে। তো এগুলো প্রত্যেকটা কাস্টমারের বাকিতে বিক্রি করা হয়েছে যাদের। হুম,
হুম, হুম, এই তো এটা তো আর তেমন কোনো কনফিউজ হওয়ার মতো বিষয় না। ওকে? আবার এই যে নিচের কথাটা দেখো, সরবরাহকারী মানে সাপ্লায়ার। সাপ্লায়ার মানে হচ্ছে যাদের কাছে পণ্য কেনা হয়, যারা পণ্য সাপ্লাই দেয়। তাহলে সাপ্লায়ারদের কাছ থেকে তো কেনা হয়, তাহলে ক্রয় খতিয়ান, এদের এদের ব্যক্তিগত হিসাব পাওয়া যাবে কোন খতিয়ানে? ক্রয় খতিয়ানে। উত্তর হচ্ছে এটা। এই এইরকম প্রশ্ন, এগুলো একটু প্র্যাকটিস করবে তোমরা। এটা কম ইম্পর্টেন্ট টপিক বললাম, আমি কিন্তু বলে দিছি তোমার আগে বুঝতে হবে কোনটা বেশি পড়া দরকার, কোনটা কম পড়া দরকার। এই লেকচারের মধ্যে জাবেদা অংশটা বেশি ইম্পর্টেন্ট। এরপরে এই যে পরের যে টপিকে যাচ্ছি, রেওয়া মিল, এই জায়গাটা। নামী খতিয়ানের অন্য নাম সহকারী খতিয়ান, হ্যাঁ। হুম। আচ্ছা, এই যে রেওয়া মিলের মধ্যে আমি যে এটা কিন্তু ওই যে দেখতেছো এই পৃষ্ঠাটা, এটা আমি যখন বিশ্ববিদ্যালয়ে কোচিং করেছিলাম, এটা আমার কাছে থাকা বইয়ের এটা একটা ছবি তুলে আমি এটা স্ক্যান করেছি। ওই দেখো, এখানে আমি আসল আসল কথাগুলা, মেইন কথাগুলো দাগানো আছে। একটা রেওয়া মিল জিনিসটা কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক, বুঝো ভালো করে। রেওয়া মিল হচ্ছে ডেবিট ক্রেডিটের গাণিতিক শুদ্ধতা প্রমাণ করার জন্য প্রস্তুত করা হয়। আর হচ্ছে রেওয়া মিল প্রস্তুত করা হয় একটা নির্দিষ্ট তারিখের জন্য। এই জিনিসটা একটু ভালো করে বোঝা দরকার। একটা নির্দিষ্ট তারিখ বলতে একটা নির্দিষ্ট সময় বিন্দুর জন্য, মানে একটা সম্পূর্ণ একটা হিসাব কালকে কেন্দ্র করে রেওয়া মিল তৈরি করা হয় না। যেমন আজকের দিনে আজকে কত তারিখ? আহ, 26 বা 27 তারিখ মনে হয়, যাই হোক আমার খেয়াল হতে না। তো এই সময়ে আমি বসে একটা রেওয়া মিল করতেছি, এটা শুধু এখনকার জন্য। এরকম আমি কথাটার মানে হচ্ছে যে নির্দিষ্ট একটা দিন এটা বসে তৈরি করা হয় শুধু এই দিনের জন্যই রেওয়া মিলটা। অর্থাৎ সম্পূর্ণ এক মাসের সব হিসেব নিয়ে করা এরকম না। হ্যাঁ, নির্দিষ্ট তারিখ বা নির্দিষ্ট সময় বিন্দুর জন্য, অর্থাৎ সম্পূর্ণ হিসাবকাল না, একটা হিসাবকালের জন্য না, শুধু নির্দিষ্ট তারিখের জন্য। আরেকটা হচ্ছে, এই দুইটা বিষয় রেওয়া মিলের মূল উদ্দেশ্য হচ্ছে এটা গাণিতিক শুদ্ধতা যাচাই করা। আর একটা এখান থেকে প্রশ্ন আসার বিষয়, মূল বিষয়গুলো আমি আসল বিজনেস চলে আসি। এই অংশটা, ভুলগুলা। হুম। তো এখানে ভুল মেইনলি রেওয়া মিলে, আহ, রেওয়া মিলটা কিন্তু শুধু ডেবিট ক্রেডিটের টাকার সংখ্যা, দুই পাশে ডেবিট পাশের টাকার যোগফল আর ক্রেডিট পাশের টাকার যোগফল মিললো কিনা সেটা দিয়ে আমরা একটু জাস্ট চেক করি যে সব অ্যাকাউন্টগুলো ঠিক আছে কিনা। তো এখানে কিছু সীমাবদ্ধতা আছে, যে কখনো কখনো এমনও হইতে পারে যে একদিকে 200 টাকা ভুল লেখা হইলো ডেবিট, অন্যদিকে ক্রেডিট দিকে 200 টাকা অন্য আরেকটা ভুল লেখা হইলো, মিলে যাবে কিন্তু রেওয়া মিল, আমরা চেক করতে পারবো না যে আসলে ঠিক হইলো কিনা রেওয়া মিলটা, মিলে যাবে যোগফল। এইরকম কিছু সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতাগুলাকেই বলা হয় ভুল, রেওয়া মিলের ভুল। তো এর ভুল দুই রকমের আছে। এক ধরনের ভুলকে বলা হয় নীতিগত ভুল, আর এই যে কয়েক ধরনের ভুল, এই সবগুলো মিলে এগুলাকে বলা হয় করণিক ভুল। অর্থাৎ দুইটা ক্যাটাগরি, নীতিগত ভুল আর এই বাকি সবগুলো একসাথে বলা হয় করণিক ভুল। জিনিসগুলা কি, কোন ভুল কি জিনিসটা খালি একটু বুঝলেই হয়, কোন ভুলটা বলতে কি ভুল বোঝায়। নীতিগত ভুল মানে একটা সম্পত্তিকে একটা ব্যয় মনে করা, এই ভুলটা। যেমন যেমন এমনও হয় যে একটা মূলধন জাতীয় জিনিস, আসবাবপত্র ক্রয় হিসাব ডেবিট না লিখে শুধু ক্রয় হিসাব লিখে ফেলা হয়েছে, এটাও কিন্তু ডেবিট। ক্রয় হিসাবও ডেবিট, আসবাবপত্র হিসাবও ডেবিট। তো টাকার সংখ্যা কিন্তু ডেবিট দিকেই আলটিমেটলি বসছে। এতে করে কিন্তু আমি হিসাবের ভুলটা ধরতে পারবো না। এই জিনিসটা এই জন্য একটা নেওয়া মিলের সীমাবদ্ধতা। তো নীতিগত ভুল মানে কি, জিনিসটা কি বুঝলাম, যে মূলধন জাতীয় হিসাবকে মুনাফা জাতীয় হিসাব হিসেবে লেখা, এই ধরনের ভুলগুলোকে বলা হয় নীতিগত ভুল। আর এছাড়া বাকি সব ধরনের ভুলগুলোর নাম হচ্ছে তোমার করণিক ভুল। ওকে? তো করণিক ভুলগুলা কি কি আছে একটু দেখি। বাদ পড়ার ভুল, প্রাথমিক লিখনের ভুল, বেদাখিলার ভুল, পরিপূরক ভুল, এগুলো মানে কি সবগুলো মানে বুঝি। বাদ পড়ার ভুল মানে হচ্ছে একটা জিনিস রেওয়া মিলের মধ্যে লেখাই হইলো না। লেখাই যদি না হয়, আমি দুই পাশের যোগফল মিলানো আর কি ভুল বা ধরা পড়বে না। যেমন একটা যে কোনো একটা জিনিস আমি লিখিই নাই, ডেবিট দিকেও লিখি নাই, ক্রেডিট দিকেও লিখি নাই। তো এটা তো আমি যোগ করলে তো বোঝা যাবে না যে দুই পাশ মিলেই যাবে, বোঝা যাবে না যে কোথাও ভুল হয়েছে কিনা। ডেবিট ক্রেডিটের যোগ করলে বোঝাই যাবে, অর্থাৎ সমান হয়ে যাবে, ধরা পড়বে না। তো বাদ পড়ার ভুল মানে একটা জিনিস হিসাবের বইতে লেখাই হয় নাই, সম্পূর্ণরূপে বাদ পড়েছে, এই ধরনের ভুল হচ্ছে বাদ পড়ার ভুল। নাম শুনেই বোঝা যায় জিনিসটা। প্রাথমিক লিখনের ভুল নামে আরেকটা ভুল আছে। এই কথাটার মানে হচ্ছে টাকার অঙ্কে ভুল করা মেইনলি। প্রাথমিক লিখনের ভুল মানে, এটার মানে হচ্ছে টাকার অঙ্কে ভুল লেখা। যেমন
50,000-কে 5,000 লেখা, মানে একটা শূন্য ভুলে বাদ পড়ে গেছে এইরকম। বা একটা টাকার সংখ্যা 817, এটাকে আমি 718 লিখে ফেলছি, মানে টাকার সংখ্যাগুলো উলটপালট হয়ে যায়, মানে টাকার অঙ্কের ভুলটা, এই ধরনের ভুলগুলো বলে প্রাথমিক লিখনের ভুল বা লেখার ভুল। ওকে, প্রাথমিক লিখনের ভুলের আরেক নাম হচ্ছে লেখার ভুল। জিনিসটা বুঝছি, এই ভুলও ধরা পড়ে না মিলে। দুই পাশেই যদি আমি লিখে ফেলি 5,000, 50,000 টাকার লেনদেন, আমি দুই পাশে 5,000 5,000 লিখে ফেলছি, মানে একটা শূন্য ভুলে বাদ পড়ে গেছে দুই পাশেই। তো এটাও কিন্তু মিল যোগ করলে মিলে যাবে, দুই পাশেই মিলে যাবে সমান সমান, এটা ধরা পড়বে না ভুলটা। এই ধরনের ভুল হচ্ছে প্রাথমিক লিখনের ভুল। হুম, জিজ্ঞাসা করো। হ্যাঁ, বলো। তখন মিলবে। হ্যাঁ, তখন এই ভুল ধরা পড়বে। তখন এই ভুল ধরা পড়বে এবং অন্যদিকে কম টাকা বসবে, ওই তখন আমরা অনিশ্চিত হিসাব দিয়ে মিলাই দিব, তারপরে ভুল হয়েছিল কি সেই ভুলটা খুঁজবো। এরপরে আরেকটা ভুল হচ্ছে বেদাখিলার ভুল। বেদাখিলার ভুল মানে হচ্ছে একজনের নাম আরেকজনের হিসাবে লিখে দেওয়া, এটাও কিন্তু ধরা পড়বে না। যেমন আমি করিমের কাছ থেকে টাকা পেয়ে করিমের জায়গায় নাম লিখে ফেলছি জাহিদ হিসাব, তো টাকার অঙ্ক তো মিলে যাবে ঠিকই। নাম আমি যেই মানুষের নামেই লিখি না কেন, একটা অ্যাকাউন্টের মধ্যে নাম আমি যে মানুষের নামে লিখি না কেন, টাকার অঙ্ক ঠিকই মিলে যাবে। এই ধরনের ভুল হচ্ছে বেদাখিলার ভুল, অর্থাৎ একটা এক- একটা ডেবিট, একটা নির্দিষ্ট হিসাবে, এই যে কথাটা দেখলে বোঝা যায়, একটা নির্দিষ্ট হিসাবে ডেবিট ক্রেডিটের পরিবর্তে সমজাতীয় আরেকটা হিসাবকে ডেবিট বা ক্রেডিট করে ফেললে যে ভুল হয়, এই ভুলটার নাম হচ্ছে বেদাখিলা। যেমন জাহিদের থেকে বকেয়া আদায় করে নগদান হিসাবে ঠিকই লিখছি, কিন্তু জাহিদের হিসাবে ক্রেডিট পাশে আমি জাহিদ না লিখে শহীদের হিসাব লিখে ফেলছি। তো শহীদ লিখি জাহিদ লিখি, যার নামই লিখি না কেন, টাকা কিন্তু অঙ্ক কোনো ঝামেলা নাই, ডেবিটের যোগফল ক্রেডিটের যোগফল মিলে যাবে। এই ধরনের ভুলগুলো হচ্ছে বেদাখিলার ভুল, অর্থাৎ নামে ভুল, অ্যাকাউন্টের নামে ভুল করা। আর পরিপূরক ভুল হচ্ছে যে প্রথমে যে উদাহরণটা বললাম, এক পাশের ভুল অন্য পাশে আরেকটা ভুল, দুই দিকেই ভুল করছি, তো দুই ভুল সমানে সমানে টাকার অঙ্ক কাকতালীয় ভাবে কোনোভাবে মিলটা মিলে গেছে, এই ভুল হচ্ছে মিলের ভুল। দুই দিকেই ভুল হওয়া, দুই দিকেই সমান অঙ্কের ভুল হওয়া, তাহলে মিল কখনো মিলে যাবে। এই ধরনের ভুলগুলোর নাম পরিপূরক ভুল। আরেকটা ভুল হচ্ছে সম্পূর্ণ উল্টা দাখিলা দেওয়ার ভুল, অর্থাৎ ডেবিটটাকে আমি ক্রেডিট পাশে লিখে ফেলছি আর ক্রেডিটটাকে ডেবিট পাশে লিখে ফেলছি ভুলে, কিন্তু ডেবিট পাশেও লেখা হইলো, ক্রেডিট পাশেও লেখা হইলো, আলটিমেটলি কিন্তু ভুলটা ধরা যাচ্ছে না, ধরা পড়ছে না। আমি যদি উল্টা লিখে ফেলি, ডেবিটেরটা ক্রেডিটে লিখি, ক্রেডিটেরটা ডেবিটে লিখি, এই ধরনের ভুলগুলো হচ্ছে উল্টা দাখিলা দেওয়ার ভুল। হ্যাঁ, কি বলছিলে কে যেন? যেমন আমি পণ্য ক্রয়, হ্যাঁ, যেমন আমি পণ্য ক্রয়, এটার যাবে দেখি ক্রয় বাকিতে ক্রয়, মনে করো ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তো আমি ক্রয় হিসাব ডেবিট না লিখে আমি পাওনাদার হিসাব ডেবিট লিখে ফেলছি, ক্রয় হিসাব ক্রেডিট লিখে ফেলছি। এই ভুলটা আমি মিলেও এরকম ভাবে বসাইছি, পাওনাদার হিসাবের টাকা লিখছি ডেবিট দিকে, ক্রয় হিসাবের টাকা লিখছি ক্রেডিট দিকে। তো মিল কিন্তু মিলে যাবে। এই ডেবিট দিকেও মনে করো টাকার অঙ্ক ছিল 500, ডেবিট দিকেও 500 টাকা লেখা হইলো, ক্রেডিট দিকেও 500 টাকাই লেখা হইলো। তো এইটা কিন্তু মিলে যাবে, অর্থাৎ সম্পূর্ণ উল্টা দাখিলা দেওয়ার ভুল। হুম, আচ্ছা, ওকে, তাহলে সবগুলা কথা সামারি করে কি এই, হুম, বলো। হুম, হ্যাঁ, র্যাপস বই থেকে, এটা শীত না, বইয়ের থেকে তোলা, আমার যাই হোক। এই টপিকটা তোমরা যেই বইই পড়ো না কেন, এই রামিল টপিকটা বের করবা, চ্যাপ্টার সূচিপত্র দেখে বের করে এটা পড়ে নিবে খালি জাস্ট, কথাবার্তা এগুলাই থাকবে যে কোনো বইয়ে। এরপরে
ওইটাতেই ভালো হবে। ওইটা করলেই ভালো হবে। আমি আর এটাতে নিব না। এটা ঝামেলা একটা। মাঝখান দিয়ে কথার মাঝখান দিয়ে কেটে যাওয়াটা একটা বিরক্তিকর। সময় নষ্ট হয় প্রচুর। আর কেউ আসার আছে? হুম, শুরু করছি। হ্যাঁ, তাহলে এই ভুলগুলো সবগুলো বুঝলাম নাকি? এখন এগুলা মোটামুটি শেষের দিকে, আমি খালি লাস্টের দিকে একটু কিছু কাজ দিব তোমার বাসায় করার জন্য, আর কিছু জিজ্ঞাসা থাকলে ওগুলোর জন্য সুযোগ দেব। এই কয়টা প্র্যাকটিস আছে দেখো পরের পেজে। এগুলা এইটা দেখো আমার বই, এগুলো আমি কয়েকবার করে পড়ছি, একই জিনিস আমি অনেকবার করে পড়ছিলাম ওই সময়। দেখো এখানে কিছু, এরপরে অনিশ্চিত হিসাব জিনিসটা কি একটু লেখা আছে। অনিশ্চিত জিনিস মানে কি আমরা জানি, অনিশ্চিত হিসাব হচ্ছে দুই পাশে যখন মিলে না তখন আমরা টাকার অঙ্কটা জাস্ট আপাতত মিলিয়ে রাখার জন্য অনিশ্চিত হিসাব দিয়ে মিলাই দেই, বাকিটা তারপরে ভুলটা হইলো কোথায় সেটা খুঁজি। এটা হলো অনিশ্চিত হিসাব, লাস্টে লিখতে হয়। এটার ইংরেজি নাম হচ্ছে সাসপেন্স অ্যাকাউন্ট। ইংরেজি নামটা কি একটু মনে রাখা দরকার, সাসপেন্স অ্যাকাউন্ট। তারপর এমসিকিউ কটা দেখো দেখি পারা যাচ্ছে কিনা। যেমন একটা প্রথম প্রশ্ন বলছে, নিচের কোনটা রেওয়া মিলে ব্যাঘাত ঘটায় না। এই যে এই ধরনের প্রশ্নই কিন্তু আসে। আমি এই যে গতবারের প্রশ্ন দেখবা এরকম একটা আসে, নিচের কোনটার কারণে রেওয়া মিলের ব্যাঘাত ঘটবে না, এইরকম প্রশ্ন আসে। যে দেখো কোনটার কারণে রেওয়া মিল আসলে মিলে যাবে, আসলে কোনটার কারণে ব্যাঘাত ঘটবে না। দেখো দেখি, রনির নিকট থেকে, কয়েকটা লাইন আছে, রনির নিকট থেকে 105 টাকা জনির হিসেবে অন্তর্ভুক্ত করা। আচ্ছা, রনির থেকে নিছি, জনির নাম লিখছি, রনির জায়গায় জনি, কোনো সমস্যা? টাকার অঙ্ক তো ঠিকই থাকবে, দুই দিকেই মিলে যাবে কিন্তু। রামিল মিলে যাবে, এটা না। তার মানে এইটার মাধ্যমে রামিল মিলাইতে কোনো ব্যাঘাত ঘটে না। তারপরে দেখো মোটর খরচ, 2 নম্বর কথা, মোটর খরচ 34 টাকা শুধু নগদান হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুধু একদিকে লিখছি, অন্যদিকে লিখি নাই। একদিকে লিখছি, আরেকদিকে ডেবিট দিকে টাকার অঙ্ক লিখছি, ক্রেডিট দিকে কিছুই লিখি নাই। মিলে যাবে না? কখনো মিলবে না। একটা হ্যাঁ, কম হবে একদিকে। 3 নম্বর বলছে, বনির কাছ থেকে ক্রয় 440 টাকা, উভয় হিসাবে 404 টাকা আর হয়েছে। এটার কারণে কিন্তু মিলে যাবে। দেখো বলছিলাম কি দুই দিকেই ভুল হইলো।
মিলে যাবে, মানে দুই দিকেই 404 করে লিখছি, 440 টাকা ভুলে। এই ভুলটাও ধরা পড়বে না, যেহেতু দুই দিকেই লেখা হইলো ভুল, মিলে যাবে। বেতন হিসাবের যোগফল 10 টাকা বেশি গণনা করা হয়েছে, মানে একদিকে বেতন হিসাব ডেবিট, অন্যদিকে মনে করো নগদান হিসাব ক্রেডিট। তো বেতন হিসাব ডেবিটে আমি 10 টাকা বেশি লিখছি, মনে করো 100 টাকা লিখছি 110 টাকা, আর ক্রেডিট হিসাবে নগদান হিসাবে 100 টাকাই লিখছি। তো একদিকে ভুল হইলো না, জিনিসটা মিলবে? একদিকে বেশি লেখা হইলো, জিনিসটা মিলবে না। তাইলে মিলটা মিলবে না। তার মানে সঠিক হলো 1 আর 3। জিনিসটা এইরকম, আমি জাস্ট একটা সব বুঝায় বুঝায় লাইনগুলো বুঝাই দিলাম, এটা তোমার এত সময়ও লাগবে না, জাস্ট এটা একবার রিডিং পড়ার 30 থেকে 40 সেকেন্ড লাগার জিনিস এটা। তারপরে দেখো আরেকটা প্রশ্ন, নিচের কোনগুলো নীতিগত ভুল না? নীতিগত ভুল মানে হচ্ছে মূলধন জাতীয় গুলাকে মুনাফা জাতীয় মনে করা, তো এইরকম না কোনটা দেখি? মোটর খরচ মোটর গাড়ি হিসাবে লেখা হয়েছে, এটা নীতিগত। যে মুনাফা জাতীয় খরচ, মোটর খরচ মোটর গাড়ি হিসাব, গাড়ি হিসাব মানে সম্পত্তি হিসাব লেখা হয়েছে, মুনাফা জাতীয় না। তাহলে এটা নীতিগত ভুল। মেশিন ক্রয় ক্রয় হিসাবে লেখা হয়েছে, এটাও নীতিগত ভুল। ক্রয় বইতে 250 টাকা সম্পূর্ণরূপে লেখা বাদ পড়ছে, এটা তো ভুল, এটা তো এই ভুল না, এটা তো হচ্ছে বাদ পড়ার ভুল। তো সি, হাসানের নিকট বিক্রয় হোসেনের হিসাবে লেখা, এটা হচ্ছে বেদাখিলার ভুল, এটা তো নীতিগত ভুল না, এটা হচ্ছে উত্তর। তার মানে এটা না, আরেকটা হচ্ছে তার 3 আর 4 মানে হ্যাঁ নীতিগত ছাড়া, হ্যাঁ বুঝতে পারছি। নীতিগত ছাড়া আছে হচ্ছে 3 আর 4 দুইটা অপশন, অর্থাৎ সি। নীতিগত না এই দুইটা, আর বাকি দুইটা আছে নীতিগত। প্রশ্ন হয় এরকম, আরেক রকমের প্রশ্ন হয়, আমি একটু বলি, অঙ্কর এই টাকার অঙ্কের ভুল কয় টাকা সেটা বের করতে বলে। যেমন 5 নাম্বারটা দেখো, 4 নাম্বারটাও এরকম, যে একটা সম্পত্তি হিসাবের যে 29 টাকা র মিলে ক্রেডিট দিকে বসানো হয়েছে, এই ভুলটার কারণে সবসময় মনে রাখবা, একদিকে যদি ভুল লেখানো হয়, টাকার অঙ্ক ভুল লেখা হয়, অন্যদিকে ডাবল, মানে এই ভুলটার কারণে দুই পাশের পার্থক্য হবে ডাবল টাকা, মনে করো ডেবিট দিকে লেখা হইলো না, এটা তো একটা ভুল। ক্রেডিট দিকে বেশি লেখা হইলো, এটা আরেকটা ভুল। অর্থাৎ ডাবল হবে টাকার, ভুলের পরিমাণটা হবে ডাবল, 29 × 58 টাকা। এটা হচ্ছে এরকম। 5 নম্বরও সেম এরকম, একটা দায় হিসাবের যে 117 টাকা র মিলে ডেবিট দিকে, দায় তো ক্রেডিট দিকে লেখার কথা, ডেবিট দিকে লেখা হয়েছে। তো অন্যদিকে হিসাবের জের হলে ঠিক, এটা এটা ঠিক বসানো হলে রেওয়া মিলের দুই পাশের পার্থক্য কত টাকা হবে? 177 টাকার ডাবল ভুল হবে, অর্থাৎ 354 টাকা ভুল হবে। এইরকম প্রশ্নটা একটু আসতে পারে। 6 নাম্বারটাও দেখো, যে একটা হিসাবের জের 200 টাকা, রেওয়া মিলে লেখা হয়েছে 20 টাকা। তো এর ফলে রেওয়া মিলের পার্থক্য কয় টাকা হবে? এটা কি করবা? এখানে কিন্তু বলে নাই যে এই যে আগেরটার 6 নাম্বারের পার্থক্যটা বুঝো, এটা হচ্ছে 180 টাকা ভুল হয়েছে, বুঝতে হবে। বোঝাই যাচ্ছে যে 200 টাকা লেখা, 200 টাকা লেখার কথা ছিল, 20 টাকা লিখছি, ভুল হইলো, মানে বাকি 180 টাকা লেখা বাদ পড়ছে, এটাই হবে রেওয়া মিলের পার্থক্যের পরিমাণ, লেখা বাকি আছে। এটাই মেইনলি ভুল। মানে আসার মতো আমি বলে রাখি, এই যে 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার যে এমসিকিউ তিনটা দেখতেছো, 4 5 তো একই, 5 আর 6 দুইটা দুইটা অঙ্কের মতো এইগুলা। আর হচ্ছে 1 নাম্বার যে প্রশ্নটা, 1 আর 2, 5 আর 6, এই যে 4টা টাইপের প্রশ্ন, 4 রকমের প্রশ্ন, ব্যাস এইটাই মেইনলি পরীক্ষায় আসে। এই জিনিসগুলা থেকেই মূলত বেশি আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্ন এমসিকিউর জন্য। ওকে, এই আজকে লেকচার এই পর্যন্ত ছিল। এই পরে কিছু প্র্যাকটিস দেওয়া আছে, এই লেকচার শিটটা যদি কারো কাছে স্কলারসের লেকচার শিট থাকলে সে তো পড়ে নিতে পারবে প্র্যাকটিস গুলা সবগুলা, আর না থাকলে আমাকে একটু বলবে, গ্রুপের মধ্যে মেসেজ দিয়ে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই সবগুলো প্র্যাকটিস একটু করে ফেলবা। এবং এইখানে যদি তোমার মোবাইল থেকে পড়ে ডাউনলোড করে নিয়ে পড়তে ভালো না লাগে, বইয়ের মধ্যে এই টপিকটা খুঁজবা, রামিল, রামিলের সীমাবদ্ধতা, তারপরে হচ্ছে জাবেদা যে পড়াইলাম আজকে, এই টপিকটা সব বইয়ে থাকবে, যেই বইটাই তুমি পড়ো না কেন, জিনিস একই, তুমি ওই বইটাই পড়ে ভালো মতো খালি শেষ করো। তবে কিছু বই আছে তোমরা আবার হাবিজাবি কিছু বই পড়তে যায় না, এটা একেবারে ঝামেলা আছে। যে কোনো একটা বই পড়ো, ভালো মানসম্পন্ন কোনো কোচিং এর বই একটা পড়ো। হ্যাঁ, একটা বই, ওই বইটার মধ্যেই মানে সব একই থাকে, যেই বই পড়ো না কেন তুমি, জিনিসপত্র সব এক জায়গা থেকেই নিয়ে আসা, সব কলেজের বই থেকেই তুলে আনছে জিনিসগুলা। তো এই বইটাই তুমি পড়ে বারবার পড়ো, শেষ করে আবার শেষ করো, এটা হচ্ছে কি টু দ্য সাকসেস। আচ্ছা, আমি বলি তোমাকে কি রকমের প্রশ্ন আসতে দেখা যায়, সব সময় আসে এরকম, যেমন আছে
এই যে জাবেদা, জাবেদা থেকে জাবেদা আছে, রেওয়া মিল আছে, লেনদেন বিশ্লেষণ গুলো আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে অংশীদারি ব্যবসায় যে একটা অঙ্ক আছে, অনুপাতের পরিমাণ বের করতে বলে, ওগুলা মাস্ট, এগুলো আসেই, প্রত্যেক বছর আসে এই প্রশ্ন, এইগুলো এখান থেকে। এরপরে আসে তোমার হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের যে হিসাব নিকাশ, এই যে এইগুলা কালকেই পড়াবো, এই জিনিসটা, এই জিনিসটা মাস্ট আসে প্রশ্ন। এরকম কিছু জিনিস, অবচয় আছে, অবচয়টা থেকে মাস্ট প্রশ্ন আসবে। এই কয়টা জিনিস, এগুলো থেকে সবসময় প্রশ্ন আসে। তো তো এরকম 20টা জিনিস, 20টার মতো টপিক পড়লে ইনশাল্লাহ সবগুলো এমসিকিউ কমন পড়বে। ওকে, তাহলে হোমওয়ার্কটা থাকবে একটু, যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য চিন্তা ভাবনা যারা আছে, মানে কিছু যদি করতে চাও, একটু পড়ো এই কয়দিন, একটু চালাক হও। কেন জানো, এতদিন যারা পড়াশোনা করছে খুব গাধার মতো খাটছে টাটছে, ওগুলা ভালো, ঠিক আছে, কিন্তু সাধুবাদ জানাই, এখন যারা পড়াশোনা করতেছে আর আসলে আসলে এরাই চালাক। এখন এই কয়দিন যারা একটু খুব খাটবে, খুব পরিশ্রম করবে, এরাই আসলে চান্স পেয়ে যাবে। এবং এতদিন এতদিন যারা খুব পড়াশোনা করে এখন আরাম করতেছে, এরা এরা আসলে বোকা। হ্যাঁ, আর তুমি এতদিন কি রকম ছাত্র ছিলা, খারাপ ছাত্র ছিলা না ভালো ছাত্র ছিলা, ওইটা এখন আর কোনো কাজে লাগবে না। এই কয়টা দিন তুমি যতটুকু পড়বা, এইটুকুর উপরে নির্ভর করবে তুমি কোথায় চান্স পাবা নাকি পাবা না। এই কয়টা দিন একটু কষ্ট করো, পরিশ্রম করো, অনেকক্ষণ, দিনে 7-8 ঘন্টা 9 ঘন্টা করে পড়ো, ইনশাল্লাহ একটা না একটা জায়গায় চান্স হবেই। হুম। আজকে তাহলে শেষ করে দিই। আর কারো কিছু জিজ্ঞেস করার আছে? হুম। বুঝতেছি না। হ্যাঁ, বলো। বলো। সুন্দর সুন্দর। আছে তো, কে বলছে শীত নাই? তুমি যে তোমার তোমার কাছে নাই কিন্তু আছে, মানে বইয়ের মধ্যে যা থাকে শীট গুলা যে বানায় কোচিং সেন্টার গুলা কি করে, এই যে বইয়ের মধ্যে টপিক গুলা নিয়ে নিয়ে একটা একটা করে শীট বানায়। মনে করো বইয়ের প্রথম এক চ্যাপ্টার নিয়ে একটা শীট, 3 নম্বর 2 নম্বর শীট নিয়ে একটা শীট। এটা করে কেন, যে বই ছাত্রছাত্রীরা আসলে একটু পড়তে চায় না, এই জন্য শীটের মধ্যে পাতলা থাকে, অল্প কয়টা দেখে তখন একটু পড়ে, এই জন্য মানে সবগুলো ওইটাই থাকে বইটা থেকেই। তো বইটা পড়ো। আর একটা জিনিস আমি বলবো, যে কলেজের বইয়ের পড়ার চেয়ে এখন যে কোচিং এর বইগুলো আছে, কলেজের বইটা জাস্ট একবার একটু 1 দিন 2 দিন দেখে নিলা রিভাইজ দেওয়ার জন্য, কিন্তু পড়বা এই বইটা কেন পড়বা, এই জন্য যে এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে। তুমি কলেজে থাকতে মার্কেটিং এ কত করে মার্কস পাইতা, আর ফিনান্সে কত করে মার্কস পাইতা, এটা দিয়েই তো সহজে বোঝা যায় তোমার কোনটা নেওয়া উচিত। বলো দেখি কোনটায় বেশি মার্কস পাইতা। ফিনান্স থেকে ম্যাথ আসার সম্ভাবনা না। হুম হুম। ম্যাথ আসবে না, কেন আসবে না? কারণ তুমি তো ক্যালকুলেটর অ্যালাউ করা হবে না, ক্যালকুলেটর ছাড়া পরীক্ষা দিতে হবে, এই জন্য এরকম ম্যাথ প্রশ্ন দেয় না, দিতে পারে না, আসলে দেওয়ার সুযোগ থাকে না। ছোটখাটো কিছু হিসেব নিকেশ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা ভালো বুদ্ধি। ফিনান্সের চ্যাপ্টার মাত্র 9টা, মেবি 9টা, 9টা চ্যাপ্টার পড়তে মোটামুটি 2 দিনে পড়ে শেষ করা যায় কলেজের পড়া শেষ। এটা তুমি করতে পারো, ওইটা বারবার পড়ো, ইনশাল্লাহ এটাই। হুম। ব্যাংকিং বিমা থেকে প্রশ্ন খুবই একেবারে আসে। হোমওয়ার্ক হচ্ছে এই যে জাবেদা, এই লেকচার শিটের প্র্যাকটিস গুলা, সবগুলা প্র্যাকটিস নিচে। তোমাদের সবার কাছে কি লেকচার শিট আছে স্কলার্স এর, এই যেগুলা, আমার কাছে এইটাই আছে। কারণ আমি মেইনলি আমি নিজে যখন কোচিং করেছিলাম, আমি কোচিং করেছিলাম প্যারাগন, বুঝছো? এরপর আমি স্কলার্স কোচিং এর এই ছেলে মেয়ে পড়ানো যখন শুরু করতেছি, তখন দেখি যে এই সব টপিক ওই একই,
সব কোচিং এর মধ্যেই দেখি যে একই রকম পড়াশোনা সব সিটের মধ্যে। ইউসিসির একজনকে এই যে পড়ানো শুরু করছে কিছুদিন আগে, ওইখানেও দেখি একই পড়াশোনা, একই লেকচার শিট গুলোর মধ্যে পড়াশোনা, সব একই জিনিস। তো যেটাই পড়ো ওইটাই তুমি শেষ করো খুব ভালো মতো। এইটা পড়া থাকবে, তাইলে হোমওয়ার্ক হচ্ছে এই বিগত বছরের প্রশ্ন, জাবেদা অংশের বিগত বছরের সব এই প্রশ্নগুলো, এই সবগুলো মানে বিগত বছরের যত প্রশ্ন এখানে আছে, এমসিকিউ প্র্যাকটিস যেগুলো আছে সবগুলো, এগুলো বাসায় বসে করে ফেলবা রামিল সহ। এইটাই হচ্ছে হোমওয়ার্ক, ওকে? হ্যাঁ, এমসিকিউ, তোমরা টাইম ভাগ করে নিয়ে পড়বা, বেশি ভালো হবে। আমি যেটা করতাম, এই তোমরা অ্যাকাউন্টিং মনে করো প্রতিদিন 2 ঘন্টা পড়বে, অ্যাকাউন্টিং 2 ঘন্টা প্রতিদিন, ইংলিশ 2 ঘন্টা, ইংলিশ 2 ঘন্টা না, ইংলিশে 4 ঘন্টা পড়তে হবে প্রতিদিন, ইংলিশ 4 ঘন্টা, তারপরে বাংলা মনে করো 1 ঘন্টা, ম্যানেজমেন্ট 1 ঘন্টা, এইরকম ফিনান্স 1 ঘন্টা, এরকম প্রতিদিন তুমি একটা, প্রতিদিন এরকম ভাগ করে নাও 2 ঘন্টা করে। এবং আজকে তো পড়তে বসলে বসলা, না বসলে নাই, আগামীকালকে যদি বসো 2 ঘন্টা অ্যাকাউন্টিং, এই লেকচার শিটটা শেষ করলা, পরের দিন আবার অ্যাকাউন্টিং পড়তে বসবা, এই লেকচার শিটটা আরেকবার পড়বা, আরেকবার খুলে বসবা। তো 2 বার যখন এই লেকচার শিটটা তোমার পড়া হবে, প্রয়োজনে তুমি আরো একদিন বসবা, তোমার নিজের ইচ্ছা। 3 বার যখন এই লেকচার শিটটাই তোমার পড়া হবে, তখন কিন্তু তুমি একটা কনফিডেন্স পাবে যে এইখান থেকে যত প্রশ্নই আসুক, যেরকম প্রশ্ন আসুক, তুমি আর ভুল করবে না, ভুল হবে না। এই জন্য বারবার পড়াটা আমি একটু ইম্পর্টেন্ট, খুব দরকার। ঠিক আছে, আজকে তাহলে শেষ করে দিই, হ্যাঁ? ওকে, আল্লাহ হাফিজ।